আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও ইন টক ইউর থটস, যেখানে আমরা আলোচনা করব জাতি, বিশ্ব, রাজনীতি, শিক্ষা, চিকিৎসা, যেই বিষয়বস্তু থাকুক না কেন সেই বিষয়বস্তু নিয়ে। তো আপনাদের সাথে আমি আছি তাফসির, আমি মাহমুদ, আর আমাদের আজকে শিয়ান ভাই নাই, শিয়ান ভাই একটু অসুস্থ। তো আজকে ক্যামেরার পিছনে আছে আমার বন্ধু ফরহাদ। ফরহাদ, সে হাই। আচ্ছা, ঠিক আছে। তো আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আজকে হচ্ছে আমরা বিশ্বের সবচেয়ে ডেঞ্জারাস অস্ত্র নিয়ে আজকে আলোচনা করব। ডেঞ্জারাস অস্ত্র বলার রিজন হচ্ছে এটা একদম মাথা থেকে শুরু করে পা পর্যন্ত মানুষকে পচাই ফেলতেছে। তো আজকের টপিকটা মূলত হচ্ছে সোশ্যাল মিডিয়া নিয়ে। তো ফার্স্ট অফ অল, মাহমুদ ভাই, সোশ্যাল মিডিয়া গুড থিং অর এ ব্যাড থিং? নেসেসারি ইভিল। নেসেসারি, ঠিক আছে, একদম জোস কথা বলছে। বাইনারিতে অ্যান্সার দিয়ে ফেললাম, কোনো ডানে বামে এদিকে যাবো না, এটা বাইনারিতে অ্যান্সার দিয়ে ফেললাম। তবে মোস্টলি এটা হচ্ছে লিথেল। এখন আমি যদি গুড ডিডসগুলোকে টেনে আনি, খুব ভালো ভালো অনেক গুড ডিডসকে আমি টেনে আনতে পারবো। আবার যদি আমি এটার নেগেটিভ অ্যাসপেক্টসগুলোকে আমি বিচার করতে থাকি, এত বেশি বাইরে হবে যে আমি লিস্ট শেষ করতে পারবো না। আমি কেন, সবাই এই জিনিসটাতে হবে, কজ এটা না সাইকোলজিকে কিল করে ফেলতেছে। একটা মানুষের পিস তো আসলে তো সাইকোলজি থেকে। সো সোশ্যাল মিডিয়া তাহলে অ্যাকচুয়ালি কী করতেছে, সে হচ্ছে না সে একটা মিডিয়া, ফার্স্ট অফ অল যদি মিডিয়া নিয়ে কথা বলি, মিডিয়া মানুষকে ইনফ্লুয়েন্স করে। কারণ সোশ্যাল মিডিয়ার থ্রুতে হচ্ছে যে আমরা এখানের মধ্যে উদাহরণ দিয়ে সরাসরি যদি বলি, ফেসবুকের কথা আছে, ইনস্টা আছে, দেন বাকিগুলা আছে সব কিছুর মধ্যে। আমরা মেটা দুটার কথা বলতেছি। এরা ইনিশিয়ালি যখন লঞ্চ করে, তো এই মিডিয়াগুলা লঞ্চ করে তখন হচ্ছে কেন লঞ্চ করছে, যে মানুষকে ইনফ্লুয়েন্স করবে টুয়ার্ডস সামথিং। এখনও এটাতে অ্যান্সারে যাচ্ছি না। টুয়ার্ডস সামথিং হচ্ছে যে আমাদেরকে ইনফ্লুয়েন্স করার ট্রাই করতেছে। তো ট্রাই যখন করতে যাচ্ছে, একটা পর্যায়ে যখন দেখতেছে যে মানুষ যদি ইনফ্লুয়েন্স হতে থাকে আমার কথায় বা আমার কাজের মধ্যে দিয়ে, একটা পর্যায়ে তো আমি হচ্ছে তাকে গ্রিপে নিয়ে নিব। ব্রিটিশরা একটা সময় রুল করছে কীভাবে, ভাগ করো শাসন করো, ডিভাইড অ্যান্ড রুল। ওর ইনফ্লুয়েন্স এখানের মধ্যে বজায় থাকতেছে। জিও পলিটিক্স কিন্তু এভাবে করে চলে। কেউ একটা এলাকা তার দখলে নিয়ে নিছে, সে এলাকাটা দখলে নিয়ে পরবর্তীতে হচ্ছে কি ওর রাজত্ব কায়েম করতে চাচ্ছে, বা ও যেটা বিলিভ করে ওই বিলিফটাকে হচ্ছে সে কোনোভাবে স্টাবলিশ করার জন্য ডেসপারেটলি ডাইহার্ড ট্রাই করে যাচ্ছে, তাই না? এখন বর্তমানে যে সিচুয়েশনটা আসতেছে, সেই সিচুয়েশনটার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই ডমিনেন্সটাকে আগের দিনে রাজা বাচ্চারা হচ্ছে মিলিটারি দিয়ে করতো, এখন এটা হচ্ছে যে বট দিয়ে, অ্যালগরিদম দিয়ে, কোডিং দিয়ে করা হচ্ছে। তো এটা হচ্ছে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে আগে আমার মিডিয়ার এলিমেন্টগুলো কী কী ছিল? মুভি ছিল, গান ছিল। আমাদের 71-এর লিবারেশন ওয়ারের সময় সবচেয়ে বেশি কিন্তু আমাদেরকে অন্যতম সবচেয়ে ভালো ইনফ্লুয়েন্স করছে কিন্তু গান, জাগরণী গানগুলো। যে কোনোভাবে হোক, তীরহারায় ঢেউ সাগর পাড়ি দেবো, এই গানটা মানুষকে ইনফ্লুয়েন্স করছেই। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে, এগুলো কিন্তু ঠিকই মানুষকে কি বলে দেশের জন্য লড়াই করতে, বাট টুয়ার্ডস আ পারপাস মানুষকে কিন্তু অনেক ভালো মেসেজ তৈরি করে। একটা মিডিয়াম হিসেবে বলছি না, আমার গান একটা মিডিয়াম ছিল, মানুষ কিন্তু ইনফ্লুয়েন্স করতে পারতেছে। এটা একটা হিসাবে কাজ করলো। তারপর ছিল কি রাইটিং একটা পার্ট ছিল, যে রাইটাররা সবচেয়ে ভালো রোল প্লে করতো। তারপর ছিল মঞ্চনাটক, এটা একটা ভালো হতে পারে। সিনেমা আসলো, 12 অ্যাংরি ম্যানের মতো এটা ওয়ান নো, ওকে এটা তোর উপর ছেড়ে দেবে তুই, ঠিক আছে? সো এই জায়গাগুলা বর্তমানে এখন টোটালি দখল করে নিয়ে আসছে কে? এখন মুভি দেখতে হলে মুভির ক্লিপ আসে সোশ্যাল মিডিয়াতে, গানের রিলিজ হচ্ছে আগে দিয়েই। আর্টিস্টরা বলতেছে যে আমরা আমাদের আপকামিং প্রজেক্টটা হচ্ছে অত তারিখে রিলিজ করবো, অতটা বাজে, তোমরা কোথায় আছো, তোমরা রেডি থাকো। হ্যাঁ, তো এইভাবে করে করে কিন্তু মানুষকে বিভিন্ন রকমভাবে ইনফ্লুয়েন্স করা। যারা হচ্ছে ফলোয়ার, তাদেরকে ফলোয়ার আর ফ্যান কিন্তু এক জিনিস না, এটা আমরা পরে ব্যাখ্যা করতে যাব। তো ওই জায়গাগুলোই হচ্ছে সোশ্যাল মিডিয়ার জন্য কাজ করতেছে। তো আমার কাছে সবাই সোশ্যাল মিডিয়াকে বিভিন্নভাবেই ডিফাইন করে। আমি পার্সোনালি ডিফাইন করে যে জিনিসটা হচ্ছে মানুষকে এন্টায়ার লাইফে কোনো না কোনোভাবে
ইনফ্লুয়েন্স করতে পারছে, মানুষ তার নিজের মেরুদণ্ড হারাচ্ছে এবং আরেকজনের মেরুদণ্ড দিয়ে বা আরেকজনের, আরও সহজভাবে বলি, মেটালিকা মাস্টার অফ পাপেটস, আমরা পাপেটস, কেউ স্ট্রিং টানতেছে। সঠিক, এই উদাহরণটা আগে আসলে ভালো হতো। না, নেসেসারি ইভিল খুবই সুন্দর একটা পয়েন্ট বলছেন, কারণ আসলে ফার্স্ট অফ অল নেসেসারি ছিল, বাট আস্তে 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 মানুষের অ্যাকচুয়ালি এটা ইয়ার মতো, এই আমরা এটা কি বলবো, লাইক টেকিং ড্রাগস। মেডিসিন দরকার, মেডিসিন একটা মানে লিমিটেশন পর্যন্ত ড্রাগস আপনার কনজামশনের জন্য দিয়ে দেয়, মানে এত পরিমাণ, এই যেমন 50 গ্রাম 5 গ্রাম এরকম থাকে না, ডাক্তাররা মেনশন করে দেয় না, একটা ওষুধের তো অনেক ভেরিয়েশনস থাকে, ডোজ থাকে, তো ডোসেজ অনুযায়ী হচ্ছে আপনার যা দরকার সেটা আপনাকে প্রেসক্রাইব করা হয়। তো সোশ্যাল মিডিয়াটাও কিছুটা এরকম, আপনার যতটুকু দরকার আমাদের ততটুকু ডোসেজটা মানে গ্রহণ করা উচিত। এর চাইতে বেশি যদি আমরা ওইটার দিকে ঝুঁকে যাই তখন হচ্ছে আমরা মানে ইভিল অ্যাডিকশন তো চলে আসবে, তখন তো অ্যাডিকশনটা চলে। বাট টু বি ভেরি অনেস্ট, সোশ্যাল মিডিয়ার কোনো দরকার নেই, দরকার তো নাই, সোশ্যাল মিডিয়ার কোনো দরকার নাই। আবার সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে হচ্ছে যে একটা পারপাস অ্যাচিভ করার জন্য সোশ্যাল মিডিয়া খুব বেশি ইনফ্লুয়েন্সিয়াল। আর ওয়ার্ল্ড তো অনেক ফাস্ট হয়ে গেছে, এখন যদি আমার মেসেজ ফাস্টার করতে, কমিউনিকেশন ফাস্টার করতে হয়, সেজন্য লাগবে। দ্যাটস ওয়াই আমি কন্টেম্পোরারি সিচুয়েশনের কারণে আমি সোশ্যাল মিডিয়াকে নেসেসারি ইভিল বলবো। কিন্তু যদি একটা অল ইন অল ফরম্যাটে আমার কাছ থেকে অ্যান্সারটা চাস, তাহলে আমি এখানের মধ্যে বলবো সোশ্যাল মিডিয়ার কোনো দরকার নেই। আই এম নট এগেনস্ট দ্য ডেভেলপমেন্ট অফ টেকনোলজি, আমি লুডাইট না, কিন্তু এটা মানতে হবে যে এটা হচ্ছে যে আমি বেঁচে আছি কেন, বেঁচে থাকার আমার এত কাজ করার উদ্দেশ্য কি, প্রত্যেকটা মানুষের কাজ করার উদ্দেশ্য কি, দিন শেষে আমি শান্তিতে বেঁচে থাকতে চাই, এটা হচ্ছে আমার শান্তিকে নষ্ট করতেছে অ্যাট এনি কস্ট। হ্যাঁ, এটা তো ঠিক, বাট ওই সোশ্যাল মিডিয়াতে আই থিঙ্ক এই মানে ইনফরমেটিভ ব্যাপারগুলো রাখা উচিত, নিউজ পোর্টালস এন্ড আদার স্টাফ আছে, সবকিছুই আছে। এটা হচ্ছে যে আমার মানে চয়েস, আমি কি দেখবো। ভাই আমার তো টেলিভিশন ছিল, টেলিভিশনের মধ্যে আমি কি দেখবো? হ্যাঁ, একটা জিনিস ছিল, যে ন্যাশনাল জিওগ্রাফি দেখতো সে নার্ড। হ্যাঁ, নার্ড। হ্যাঁ, তারপর যে কেন বলবেন, আমরা সবাই ন্যাশনাল জিওগ্রাফি, যে ন্যাশনাল জিওগ্রাফি ডিসকভারি দেখবে সে নার্ড। যে ডাব্লিউডব্লিউ আমাদের সময় এফ ছিল, পরবর্তীতে ই হয়েছে, ফেডারেশন ছিল, পরে এন্টারটেইনমেন্ট হয়েছে, সে ভায়োলেন্ট। যে খেলাধুলা দেখে তার কোনো কাম নাই, পড়ালেখা নাই। যে গান বাজা দেখে সে উচ্ছন্ন গেছে। তো আসলে তো সবকিছুই তো ওখানে আছে। এখন আমার পিকটা কোথায়? আমি যদি সারাক্ষণ বিবিসি দেখি, আমার জন্য আসলে কি আসবে? আমার কনজিউম, আমি বিবিসি থেকে নিউজ চ্যানেল দেখতেছি, তারপর আমার কনজিউমটা কিভাবে হচ্ছে, তাই না? তো ওটা হচ্ছে যে আমাকে ডিপেন্ড করবো যে আমি আসলে কোনটা চয়েস করব, কোনটা করব না। আই মিস শিহান ভাই টুডে। ওনার নিউজ প্রেফারেন্স বেশি, মানে সরি ইউটিউব প্রেফারেন্সে নিউজ বেশি। যেমন আমার ক্ষেত্রে হচ্ছে যে আমি একটু মানে দেখতে পছন্দ করি বেশি, কি বলে, স্পোর্টস ভিডিওগুলো আমি এটা দেখতে পছন্দ করি বেশি, এবং মানে অ্যাথলিটদের পডকাস্ট বা ইন্টারভিউ আমার থেকে ওটা একটু মজা লাগে। তবে হ্যাঁ, যখন পার্সোনাল লাইফ নিয়ে কথাবার্তা বলে আমার আগ্রহ কাজ করে না, তখন লেজিট আমার কোনো আগ্রহ কাজ করে না। হ্যাঁ, আমি ওদেরটা জানি না তা না। এখন আমি এক্ষেত্রে একটা সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স আই ডোন্ট কেয়ার, এবং সোশ্যাল মিডিয়ার ইনফ্লুয়েন্স থেকে আমি এখানে একটা তাহলে কথা বলি। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্স থেকে আমাদেরকে এখানে আমাদের দেশের যারা খেলাধুলা করতে চায় বা যে কোনো কাউকে, হ্যাঁ, বলা হয় কি, তুমি জানো রোনাল্ডো কত কষ্ট করছে, তুমি জানো মেসি কত কষ্ট করছে, ওরা কোন ফ্যামিলি থেকে, কোন বিলঙ্গিংস থেকে উঠে আসছে, ওরা আজকে এত বড় ফুটবলার হয়েছে, কিভাবে হইতে পারছে, শিখো ওদের থেকে, দেখো ওদের পা ধোয়া পানি খাও। এটা আমাদের মানে ওয়ে অফ এক্সপ্রেশন, আমরা এইভাবে করে কথা বলি। ওর পা ধোয়া আমি পানি খাবো, কিন্তু পা ধোয়া পানি খেলে আমি ওর সমান হবো না। কেন হবো না? সেখানে ক্ষেত্রে কাছাকাছি হইতে পারবো না, তারও কারণ আছে। রোনাল্ডো যে সোসাইটি থেকে আসছে, ধরলাম পর্তুগাল ইউরোপের সবচেয়ে গরিব দেশগুলোর একটা, পর্তুগালের ফুটবল স্ট্রাকচার ওয়ার্ল্ডের টপ 20 ফুটবল স্ট্রাকচারগুলোর একটা। যদি তুমি খেলতে পারো, নিজেকে ফ্লারিশ করতে পারো, রোনাল্ডো খেলতে পারে, ও নিজেকে ফ্লারিশ করতে পারছে, আর বাংলাদেশের একটা ছেলে একইভাবে বস্তি থেকে উঠে আসছে, ও খেলতে পারলেও সে উঠতে পারবে না। এটাও ঠিক, মানে তো তাহলে আমার রোনাল্ডো স্টোরিটা আমার কোনো কাজে আসতেছে না।
মেসির স্টোরি আমার কোনো কাজে আসতেছে না। ইনফ্যাক্ট আমাকে যদি এখানে ইয়ার কথা বলে, এই যে দিদিয়ার ড্রগবার কথা বলে, আমার কোনো কাজে আসবে না। এই জন্য যখন ওরা পার্সোনাল স্টোরিগুলো বলে, হ্যাঁ ওটা ওদের কষ্টের জায়গা, মানুষ কষ্ট শেয়ার করে স্বস্তি পায়, ওরা ওটা বলে, আই রেসপেক্ট দ্যাট, আমি ওটা নিজে শুনি। কিন্তু হচ্ছে যে টাচ করে না, ওটাতে আমি কী করবো? আমি ওকে 90 মিনিটস অনফিল্ড প্লেয়ার হিসেবে জানি, ওটা আমার এন্টারটেনমেন্ট, আমি ওটাই দেখবো। এইটা কিন্তু আরেকটা মানে জিনিস যেটা হচ্ছে আপনার এই মানুষের লাইফস্টাইলটাকে ফলো করা, এটাও কিন্তু একটা এন্টারটেনমেন্ট পারপাসই গেছে, ইমোশন ফিল করার ব্যাপারটা। হ্যাঁ ও অনেকটুকুই লাইফে স্ট্রাগল করছে, খুব ইয়া করছে এই লোকটা, হ্যাঁ হ্যাঁ এটা অবশ্যই সাপোর্ট করে। এটাও কিন্তু একটা এন্টারটেইনমেন্টের একটা মানে আপনি একটা সেগমেন্টই বলতে পারেন। মানুষ আবার এখান থেকে কিন্তু নিজেকে বিল্ড করার ইন্সপিরেশনও পায়, বিল্ড করার ইন্সপিরেশনও পাচ্ছে অনেকে। এখন সোশ্যাল স্ট্রাকচার ডিফারেন্ট হইলেও, ডিপেন্ডস কে কিভাবে নেয়। হ্যাঁ সোশ্যাল স্ট্রাকচার মানে ডিফারেন্ট হইলেও ও কিন্তু এত মানে কি বলে ক্যাটাগরিক্যালি জিনিসগুলোকে ভাগ করে দেখতেছে না। সে দেখতেছে আরে এই লোকটা তো কষ্টটা করছে, তাহলে আমিও ট্রাই করে দেখি না, উইচ ইজ ইনফ্যাক্ট মাচ বেটার। ফার্স্টে যে ক্রিটিসিজম করে দিলাম তার চেয়েও বেটার জায়গাটা হচ্ছে যে তুমি রোনাল্ডোকে দেখে মেসিকে দেখে ইন্সপায়ার্ড হয়েছো, তুমি ওইরকমভাবে পরিশ্রম করছো, ওরকম কাজ করার চেষ্টা করে যাচ্ছ, কোনো পরিশ্রম বিথায় যাবে না। মোটিভেশন ডিটারমিনেশন যদি ওইটা যদি আপনার ফ্যাক্টর হয় তাহলে আই থিঙ্ক ইট ইজ এ গ্রেট, উঠে আসবেই, উতরাই যাবে, সেটাই। তো আসলে সোশ্যাল মিডিয়ার যেহেতু কথা, সোশ্যাল মিডিয়া তো এখন দেখেনি সবার কাছে, আপনার আমার ফরহাদ এবং আশেপাশে কি পুরো বিশ্ব জুড়েই তো সবার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে, বাট সবাই কন্টেন্ট ক্রিয়েটারে পরিণত হচ্ছে। আপনি এটা কি খেয়াল করছেন? সবাই কিন্তু কন্টেন্ট ক্রিয়েটারে পরিণত হচ্ছে। কেউ ব্লগ করে, কেউ হচ্ছে নর্মালি এই বই পড়তেছে, ওটা ছবি তুলে দিছে, মানে সে একটা ইনফ্লুয়েন্সার টাইপের ব্যাপার স্যাপার নিজের মধ্যে তৈরি করার চেষ্টা করতেছে, তাকে অনেকগুলো মানুষ ফলো করে। তারপরে হচ্ছে ফরহাদ কিছু একটা ফালাই দিছে, ফরহাদ কিছু ফালাইও না, যাই হোক একটু তো ইন্টারেস্টিং। যাই হোক, তো দেখেন আমি আজকে আই এম বিং ফ্র্যাঙ্ক যে আজকের যে কোয়েশ্চেনগুলো করছি এগুলো মাহমুদ ভাইকে আমি আজকেই দিছি, তো উনি একটু ফেড আপ, উনি আমার থেকে 1-2 দিন আগে সময় চায়, কিন্তু আমরা ওনাকে মাঝে মধ্যে বিপদে ফালাই দিই প্রেজেন্স অফ মাইন্ড টেস্ট করার জন্য। আজকে প্রেজেন্স অফ মাইন্ড আমি টেস্ট করার জন্য, আসলে আমরা কি এমনিই বকি নাকি? যাই হোক, তো তাও মাহমুদ ভাই ওই অপরচুনিটি পাই নাই, বাট আমি পাইছি। আমি রিসার্চ করছি একটু, তো রিসার্চ করে আমি যেটা দেখলাম যে মানুষ এখন ফেসবুকে এত কন্টেন্ট, ফেসবুক বাদ দেন, এনি কাইন্ড অফ প্ল্যাটফর্ম মানুষ এত কিছু শেয়ার করতেছে, ফ্রম ওয়ার্ক লাইফ টু পার্সোনাল লাইফ টু ফিল্ড লাইফ, যেটাই বলেন না কেন সব কিছু শেয়ার করে। এখন এই যে শেয়ার যে করতেছে, এই শেয়ার করার পিছনে যে একটা ব্যাড সাইকোলজি কাজ করে, এটা আসলে মানুষ বুঝে না। বিলিভ ইট অর নট, একটা ভিডিও দেখছি আজকে শুধু, মানে ও হচ্ছে বিলিভ করে যে সোশ্যাল মিডিয়াতে যদি আমি আমার আজকের অ্যাক্টিভিটির আপডেট না দিই তাহলে আই এম গোয়িং টু লুজ সাম ফলোয়ার্স। হ্যাঁ হ্যাঁ আছে আছে আছে, আরে আমার নিজের পরিচিতর মধ্যে আছে, ডিরেক্টলি এটা বিলিভ করে আজকে আমি কোনো কিছু পোস্ট করে নাই, আজকে আমাকে পোস্ট করতে হবে, এবং কোন সময় পোস্ট করতে হবে, আমাকে হচ্ছে যে দিনের এই টাইমে পোস্ট করতে হবে, তাহলে হচ্ছে যে আমার রিচ বেশি হয়। হ্যাঁ, টাইমিং, অ্যালগরিদম, প্লেইং উইথ অ্যালগরিদম। সে ডাইরেক্ট নিজেই পার্ট অফ দ্য অ্যালগরিদম হয়ে গেছে, সে আর অ্যালগরিদমকে ফলো করা না। আপনি চিন্তা এবং দেখাচ্ছে যে কোনো একটা ঘটনা ঘটছে তখনই সাথে সাথে তাকে ওটা পোস্ট করতে হবে, এবং যে কোনো বিষয় সে জানুক আর না জানুক। এখন তো লাইভ অপশন চলে আসছে, লাইভ অপশন ওটা বাদ দিলেও ব্যাপারটা হচ্ছে যে আমার এখন কোনো একটা মানুষের হাইপ উঠছে কোনো একটা বিষয় নিয়ে, কথার কথা হচ্ছে যে লাইক কোনো একটা ক্রিকেট ম্যাচ বাংলাদেশ খেলতেছে, গেমটা অনেক ইন্টারেস্টিং হয়ে উঠছে, আমাকে একটা পোস্ট দিয়ে জানান দিতে হবে আমি ম্যাচটা দেখতেছি, আমাকে একটা পোস্ট দিয়ে বুঝাইতে হবে যে আই এম অন উইথ ইউ, মানে উই আর অন দ্য সেম বোর্ড। আচ্ছা, আমি একটু এখান দিয়ে একটা এক্সাম্পলটা আমি এক্সাম্পল দিলে অনেক মানুষের এক্সাম্পল দিব, অনেক মানুষ এখানে আমাকে অনেক হেট করবে, করুক না, অনেক মানুষ হেট করবে এই কথাটার জন্য। 2000 কত সাল জানি 20 বা 21 সালের দিকে বার্সেলোনার খেলার সময় মানুষ বার্সেলোনা বায়ার্ন কোনোটাই চেনে না, কিন্তু যখন 8-2 গোল হয়েছিল তখন
এমন এমন মানুষের স্ট্যাটাস দেখছি, তোমরা জীবনে ফুটবল খেলা দেখছো? আচ্ছা তুই মানুষের দোষ দিচ্ছ। ওয়েল আমি যেহেতু পডকাস্ট এখানে আনসেন্সর্ড কথাবার্তা হয়, আমি নিজেও মিনিটের পর মিনিট 8টা গোলের জন্য 8 বার পোস্ট দিছি 90 মিনিটের খেলার মধ্যে। না তুই তো বলতেছিস যে এমন মানুষ যে কোনোদিন খেলা দেখে না সে পোস্ট করছে এটা, যাদের খেলার সাথে কোনো রিলেশন নাই তারা সেটাকে মার্কেটিং স্ট্র্যাটেজি হিসেবে বানাইছে। এবার যে বললাম পডকাস্ট যেহেতু আনসেন্সর্ড কথাবার্তা হবে, তার মানে এখানে আমি ডাইরেক্ট কথাবার্তা বলতেছি যে ডিউরেক্স কন্ডম কোম্পানি ওরা একটা বিজ্ঞাপন দিছে প্রোটেকশন নিয়ে ঢুকুন নয়তো এই অবস্থা হবে 8-2 রেজাল্ট। আমি দেখছি মানে লেজিট এটা ওর কাছে এটা তখন, তার মানে কি সে কন্টেন্ট ক্রিয়েট করে সে দেখছে হাইপ এটা, এখন হাইপ এটাকে তার ইন ফেভার ইউজ করতে হবে। মানে ও পুরো ব্যাপারটাকে হচ্ছে যে এইভাবে ইন্টারপ্রেট করতেছে, তো তাহলে কি দাঁড়াইলো? আই ওয়াজ শক যে কি রে, বাট কিছু স্পেসিফিক মানুষের পোস্ট দেখে আমি বলি ওরা কেন পোস্ট দিচ্ছে, ওরা তো ফুটবল পছন্দও করে না, ওরা কেন পোস্ট দিচ্ছে? তখনই আমার থেকে এই সাইকোলজিটা মাথায় আসছে যে না ওরা হচ্ছে বুঝাইতে যাচ্ছে না আই এম অলসো এ পার্ট অফ দিস কমিউনিটি, আমিও আসি তোমাদের সাথে, মানে আমি নিজেকে লেফট আউট ফিল করবো এই জন্য আমি ওয়ানাবি হচ্ছি। এক্স্যাক্টলি এটা হচ্ছে। তো এই যে আমি একটা টপিক কিন্তু আনছিলাম যে এটা আসলে তাদের সোশ্যাল মিডিয়াটা ফার্স্ট অফ অল কি ছিল, যে মানে কানেক্টিং, মেকিং ফ্রেন্ডস। ফার্স্ট অফ অল ছিল মেকিং ফ্রেন্ডস। কে বলছে? ফেসবুকের ফার্স্টের দিকে ওর ট্যাগলাইন ছিল বিজনেস ট্যাগলাইন, কিন্তু ফেসবুক কিভাবে হয়েছে? ফেসবুকের বার্থ কিভাবে? ফেসবুকের বার্থ তো আমি বেসড অন হেট্রেড, এবং আমরাও আমাদের এটা ফেসবুকে পোস্ট করব। হ্যাঁ ঠিক আছে, বাট ফেসবুকের বার্থ হয়েছে ইনিশিয়ালি এটা একটা হেট্রেড থেকে। জাকারবার্গের সাথে ওর গার্লফ্রেন্ডের, হ্যাঁ ওই মুভির আমি সোশ্যাল ওখান থেকে আমি রেফারেন্সটা আনতেছি, যেহেতু এটা বেসড অন ট্রু স্টোরি এবং এটা হচ্ছে কি বেসড অন বুকস, মানে সোশ্যাল নেটওয়ার্ক মুভি, সোশ্যাল নেটওয়ার্ক 2011 খুব সম্ভবত 2011-2012, এটা হচ্ছে যে বেসড অন সাম বুক। হ্যাঁ তো এটা আমি রাইটারটার নামও বলি, বাট এটা আমি কয়েকবার করে দেখি একটা কারণে যে অ্যাকচুয়ালি ওর একটা হেট্রেড ক্রিয়েট হয়েছে ওর গার্লফ্রেন্ডের সাথে, তার গার্লফ্রেন্ডকে ডিমিন, মানে ওর সাথে ওর ব্রেকআপ হয়ে গেছে এবং ব্রেকআপ হচ্ছে তার গার্লফ্রেন্ডকে ডিমিন করতে চেয়েছে, এবং ডিমিন করতে যেয়ে সে হইতেছে যে ওই যে এডওয়ার্ড সেভারেন থেকে সে একটা অ্যালগরিদমটা নিছে। ও তখন হচ্ছে হার্ভার্ড বিজনেস ক্লাবের প্রেসিডেন্ট, ওরা এক রুমেই থাকে। ঠিক আছে, এদিকে সে প্রোগ্রামার, ওদিকে হচ্ছে সে মানে ফাইন্যান্সার আনতে পারতেছে। আচ্ছা সিনেমার কাহিনীতে যাবো না, সে হচ্ছে যে একজন মানুষকে ডিমিন করতে যেয়ে সে একটা ওয়েবসাইট ক্রিয়েট করছে। এবার ওয়েবসাইটটাকে সে আরো করার জন্য মানে আরো রিফাইন্ড করার জন্য, তো আরো রিফাইন্ড করার জন্য সে কি করলো, ওখানে আদার ওদের ফ্যাকাল্টিতে বা ওদের হচ্ছে ডর্মে, ওদের ক্যাম্পাসে যে মেয়েগুলো আছে ওই মেয়েগুলোর মধ্যে দৃষ্টিনন্দন মেয়ে, আমি কাউকে খাটো করে কথা বলতে চাচ্ছি না সেজন্য আমি শব্দটাকে খুব টেকনিক্যালি ইউজ করলাম, যে কারা হচ্ছে অনেক বেশি অ্যাপিলিং, দৃষ্টিনন্দন, এবং কারা হচ্ছে যে অনেক বেশি করে। একটা মশা আমাদের ডিস্টার্ব করতেছে আসলে আমাদের মশার কয়লা। তো যাই হোক, এখন হচ্ছে যে এই ও তখন হচ্ছে যে তাদেরকে ফেসবুকে পোস্ট করা শুরু করলো, সে এবার তার গার্লফ্রেন্ড না আদার মেয়েদেরকে ডিমিন করা শুরু করলো। শুরু হচ্ছে হেট্রেড থেকে, এবার মানুষকে কি করতেছে ওখানে টুয়ার্ডস সে এই কিছু পাবলিককে ডিবাং করা শুরু করতেছে, কিছু পাবলিককে মানে একদম রিভিল করা শুরু করতেছে ওদের পারমিশন না নিয়েই, এবং সেটা কেয়ার করতেছে না যে আমি তো পারমিশন নিচ্ছি কি নিচ্ছি না, এর কনসেন্টের কোনো দরকার নেই। সে এখন কমিউনিটি গাইডলাইন অনেক কিছু বানাইছে, সে মনে হচ্ছে ওটা কুল না, সে হচ্ছে এটা করে এখন আমার ওয়েবসাইটে আমি রিচ বাড়াচ্ছি। মানুষ এখন নিজেকে পুরোপুরি ভাবে একেবারে বিসর্জন দিয়ে ফেলতেছে ক্যামেরার সামনে এসে, কজ আমাকে রিচ করতে হবে সবার কাছে, ঘুরতেছে না এটাই তো। আর কন্টেন্ট বিষয়টা কি, কন্টেন্টটা কি শুধু সোশ্যাল মিডিয়া থেকে আসছে নাকি? কন্টেন্ট তো বহু আগে থেকে ছিল, কিন্তু এভরিওয়ান ইজ এ কন্টেন্ট। মানুষ যখন রিপোর্ট লিখতেছে তখন একটা ডেভেলপ কন্টেন্ট লিখতেছিল না, আপনার ওই যে এভরিথিং ইজ কন্টেন্ট, কিন্তু কন্টেন্ট গুলো কোথায়? এখন সোশ্যাল মিডিয়াতে জিনিসটা আলাদা করে নাম আসছে কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, রাইটিং কন্টেন্ট, এই কন্টেন্ট সেই কন্টেন্ট, মানে অনেক কিছু ভাবে কন্টেন্ট করে আসছে, নামটাকে নতুন ভাবে নাম দিয়ে। আর ইনফ্লুয়েন্সাররা হচ্ছে যে এই জিনিসটাকে অনেক বেশি গ্র্যাব করছে, কারণ ওরা নতুন নতুন ওয়ার্ড লাগে, নতুন ওয়ার্ড ছাড়া ওরা থাকতে পারে না। তো ওদের জন্য এখন এই ক্ষেত্রে হচ্ছে যে কন্টেন্ট মানে হচ্ছে যে আমি ভিডিও দিচ্ছি, অডিও দিচ্ছি, বা আমি এখানের মধ্যে তোমার কাছে কোনো রাইটিং মেসেজ দিচ্ছি, ফটো কার্ড দিচ্ছি, জিএফ দিচ্ছি, প্রত্যেকটা জিনিস মানে ডাজন্ট ম্যাটার ইফ ইট ইজ গুড অর নট, মানে ইফ ইট ইজ গুড অর ইফ ইট ইজ ব্যাড, আমি কন্টেন্ট বানাচ্ছি, তোমরা খাও। এটা হচ্ছে যে ইউ হ্যাভ টু নো ইউর ইউজ, তোকে তোর ইউজ জানতে হবে। সবাই তো আর সেম কন্টেন্ট বানাচ্ছে না,
কেউ হচ্ছে মানুষকে রিলিজিয়াসলি এডুকেট করতে চাচ্ছে, তার জন্য কন্টেন্টটা আলাদা, সে একটা কন্টেন্ট ইউজ করতেছে। তুমি দেখো না দেখো ওটা কারো দায় আসে না, কিন্তু সে কন্টেন্টটা ওভাবে তৈরি করতে চেষ্টা করতে যেন তুমি কনজিউম করো, ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে আরও একজন, সে হচ্ছে যে এমনভাবে একটা মিউজিক ভিডিওকে বানানোর চেষ্টা করে যেটা মানুষের ভিতরে গিয়ে ইমোশনালি টাচ করে। গান টাচ করা পরে আগে ভিডিও টাচ করুক। চিন্তা করা যায় পিঙ্ক ফ্লয়েড যখন গান বানাচ্ছে তখন চিন্তা করতেছিল যে আমি আমার গান বাদ আগে ভিডিও টাচ করবে, কামিং ব্যাক টু লাইফ আসতো ওখান থেকে। এখন আমাদের পর্যায়টা এমন জায়গায় চলে গেছে, পিঙ্ক ফ্লয়েড রাখছে কামিং ব্যাক টু লাইফ, ভাই ফিরে আয়। গানের লিরিকগুলো এখন আমাদের ডেইলি লাইফের সাথে অনেক বেশি পরিমাণ রিলেটেবল। আমরা পিছাই ছিলাম আর কি, ওরা আগায় ছিল, পিছাই ছিলাম, আমরা আবার পিছিয়ে গেছি, ওরা ডাকতেছে ভাই তোরা আগায় কাম ব্যাক টু লাইফ। তোরা ডিজিটাল ইয়াতে চলে গেছিস, লাইফে চলে। যাই হোক, তো ওই যে সোশ্যাল মিডিয়া সবার এখন মানে কন্টেন্ট বানায়, ভালো হোক খারাপ হোক। তো কন্টেন্ট যে বানাচ্ছে, কন্টেন্ট বানানোর রিজনও আছে। ওরা যেটা বললাম যে আমাকে আজকে পোস্ট করতেই হবে নাহলে ফলোয়ার্স কমে যাবে, ওরা এটাকে নিজেদের এক্সিস্টেন্স বানাই ফেলছে। মানে ওদের বিলিভই হচ্ছে যে আমার যদি 2 দিন বা 3 দিন পোস্ট না দেয় তাহলে আমি মানুষের মাঝখান থেকে দুনিয়া থেকে মরে যাব, মানুষ আমাকে মনে রাখবে না। আমাকে গ্র্যাজুয়ালি পোস্ট দিতে হবে যাতে মানুষের ফোকাসে আমি সারাদিন থাকি। এটা হচ্ছে, এটা হচ্ছে, কিন্তু এটা ভুল ধারণা, এটা ভুল ধারণা, এবং এটা হচ্ছে অমূলক ধারণা। সবগুলো ধারণাই ভুল। না না, এটা হচ্ছে অমূলক ধারণা। এই ক্ষেত্রে কেন অমূলক ধারণা, এই ক্ষেত্রে বলতেছি আবার আমরা মেসি রোনাল্ডোর ক্ষেত্রে আসি। প্রতিদিন পোস্ট করে না, দরকার হয় না। প্রতিদিন পোস্ট করার দরকার হচ্ছে না, প্রতিদিন পোস্ট করার দরকার হচ্ছে না, কজ ও জানে ও যদি কোনো কিছু পোস্ট করে সেটা কোয়ালিটি জিনিসে পোস্ট করবে। আর ও যদি কাউকে ইন্সপায়ার করে ওই মানুষটার জীবনে অন্যরকম হয়ে যাবে। সেটা বাদ দিল, জেনারেল কন্টেন্ট ক্রিয়েটরদের ক্ষেত্রে বা সেলিব্রিটিদের ক্ষেত্রে ওরা ডেইলি দেয় না। ডিক্যাপ্রিওকে আমি কোনোদিন দেখিনি ডেইলি তার লাইফ আপডেট দিতে। ডিক্যাপ্রিওর কথা বলতেছে আলাদাভাবে, কারণ রোনাল্ডো ডিক্যাপ্রিওর চাইতে ফার ফার বেটার, মানে অনেকটা বড় পর্যায়ে, যেটা হচ্ছে যে সে নিজেকে উঠে নিয়ে গেছে। রোনাল্ডো যদি মানে সে কি বলে ফুটবল পিচে এসে ডাক দেয়, রিগার্ডলেস এনি রিলিজিয়ন, মানুষের কথাটা শুনবে, নিজেকে ওই অবস্থায় নিয়ে গেছে। কিন্তু ডিক্যাপ্রিও যদি যায়, ডিক্যাপ্রিও গেলে শুনবে, কারণ ডিক্যাপ্রিও ওই লিভিং এক্সাম্পলটা না যেটা রোনাল্ডো। লিভিং এক্সাম্পল হওয়া এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস, ঠিক আছে। তো ওভাবে করে দেখা যাচ্ছে যে আমি অনেক ভালো ভালো মানে এরকম কন্টেন্ট ক্রিয়েটরদের সাথে তুইও চিনোস আমিও চিনি, আলাদা করে সবার নাম বলা দরকার নেই, ওদের প্রমোশনও করতে চাই না, কিন্তু ওরা ডেইলি আপলোড দেয় না। এখানে ওরা একটা ভালো জিনিস বুঝো, পালস বুঝার ট্রাই করে। পালসটা কোথায়, যে এখানে পালসটা বোঝা ইম্পর্টেন্ট, যে আমি যদি 3 দিন 4 দিন পর বা 7 দিন পর আমি একটা পোস্ট দেই, ফার্স্ট একটা হাইপ তুলে দিব, হ্যাঁ সারপ্রাইজ সামথিং ইজ কামিং, এটা দিয়ে এবার যারা ওর ফ্যান ফলোয়ার থাকবে ওরা মানে ব্যাক অফ দ্য মাইন্ড ওয়েট করবে যে কোনো কিছু একটা আসতেছে, সামথিং ইজ কুকিং। লিভিং এক্সাম্পল বলতেছি, এক্সাম্পল হচ্ছে যে আপনার জুলাই আগস্টের টাইমে ধ্রুব রাঠি আর হচ্ছে ধ্রুব রাঠির পোস্টের জন্য, এবং ধ্রুব রাঠির দেশভাগ তখন হচ্ছে যে আমরা ওয়েট করতেছিলাম আসলে, মানে ধ্রুব রাঠি তো তখন ওই মানে হিসাব করলে যদি ওই দুজনের মধ্যে ভালো পোস্ট কে দিয়েছে, দেশভাগ ভালো মানে ওর কোয়ালিটি পোস্ট ছিল ওগুলো, মানে কোয়ালিটি ভিডিও ছিল ইন কম্পারিজন টু ধ্রুব রাঠি। ধ্রুব রাঠি হচ্ছে যে ইন্ডিয়ার মোদিকে মানে ইয়া করার জন্য, ক্রিটিসাইজ করার জন্য অনেক ভালো ভিডিও, মানে আদার টপিকের ক্ষেত্রে গিয়ে সে বাংলাদেশের ক্ষেত্রে অত ভালো বলতে পারে নাই। হইতে পারে, মানুষ সব এক রকম হইতে পারে না। তো ওয়েট করতেছিলাম যে ওরা কি বলে। ইন্ডিয়ান মিডিয়া তো এক হচ্ছে যে জুলাই আগস্টের সময় পুরোপুরি অবস্থান তো এখনো বাংলাদেশের এগেনস্টেই, তাই না? তো ওই সময়টা হইতেছে যে ওরা মানে আউট অফ দ্য বক্স চিন্তা করে ইন্ডিয়ানদের ভিতরে, সত্যিকার অর্থে ইন্ডিয়ানদের ভিতরে ওরা আউট অফ দ্য বক্স চিন্তা করে। আউট অফ দ্য বক্স চিন্তা করে মানুষগুলা আসলে কিভাবে দেখতেছে জিনিসগুলো, ওই জিনিসটার জন্য আমরা ওয়েট করতেছিলাম। এবং দেখ ওরা প্রতিদিন কোনো ওদের স্ট্যাটাস আপডেট দেয় না, ডেলি পোল হয় না, এই হয় না সে দিয়ে যাচ্ছে। ওদের যখন দেওয়ার হয় ওরা একটা রেগুলার ইন্টারভাল তৈরি করছে যে আমি 10 দিন পরে দেই, আমি 7 দিন পরে দিই, বা এখন একটা বার্নিং ইস্যু আসছে এই মুহূর্তে আমার দেওয়া দরকার আমি দিচ্ছি। আর ইন জেনারেল টাইম ওরা কিন্তু 7 দিন পর পরে দেয়। লাবিদ রাহাদের ক্ষেত্রে আমার মনে আছে, লাবিদ রাহাদ হচ্ছে সে দেশে থাকতে জুলাই আগস্টের আগে সে মনে হয় প্রতি বুধবারে পোস্ট করতো। লাবিদ রাহাদের পোস্ট দেখছিস, কন্টেন্ট দেখছিস? আরে লাবিদ রাহাদেরটা দেখা হচ্ছে,
আই এম নট গুড উইথ নেমস, আমাকে একটু যদি হিন্ট দেন তাহলে আমি বলতে পারবো। রুয়েটের একটা ছেলে, সে হচ্ছে যে কোনো কিছু ম্যাপ দিয়ে এক্সপ্লেইন করে, আচ্ছা গোলগাল চেহারা, চিনছি। এখন বাইরে চলে গেছে, ওর জিনিস আমি মিস করি না। আবার অন্তিক মাহমুদ, ও যখন পোস্ট আপলোড করে, কার্টুনিস্ট। আচ্ছা, ওই আগে ইয়ার জন্য 10 মিনিটসের জন্য 10 মিনিটসের জন্য করতো, ওটা তোর প্রফেশন হিসেবে সে কাজ করছে যেখানে কাজ করে। না চিনছি এখন চিনছি। তো অন্তিক মাহমুদ, ও যখন কোনো কিছু পোস্ট করে, ওর কিন্তু কোনো টাইম এরিয়া নাই। হয়তো দেখা যাচ্ছে 10 দিনের মধ্যে 2 বার পোস্ট করে ফেলতে পারে, আবার দেখা যায় 1-2 মাস চলে গেছে, ওর কোনো পোস্ট আসে নাই। কিন্তু ও যখন পোস্ট আপলোডের সাথে সাথে কিন্তু, কারণ ও নিজের কোয়ালিটিটা, কন্টেন্টটাকে ওভাবে দিছে, ওটা তো হচ্ছে ওর কোন টাইমে একটা স্টোরি মাথায় আসতেছে, কতক্ষণে ও বানাচ্ছে। যেমন এই ক্ষেত্রে শুরুর দিকে ভালো ছিল, যে ইয়ামিন নিয়ে বানাচ্ছে, শামীমা শ্রাবণী মেয়েটা, শুরুর দিকে কিন্তু অনেক ভালো ভালো জিনিস দিচ্ছিল। ও কার্টুনিস্ট, আমার কার্টুনিস্টদেরকে, আচ্ছা হ্যাঁ কার্টুনিস্ট আমি দেখি, হ্যাঁ শর্ট চুল দেখায় নিজেকে ওখানে, তো রিয়েল ফেস দেখি নাই। বাট ব্যাপারটা হচ্ছে একটু আমাকে এক্সপ্লেইন করি, আই এম নট গুড উইথ নেমস। আচ্ছা যাই হোক, তো ওই জায়গার ক্ষেত্রে আরেকটা ইন্ডিয়ান ছিল আরজে বাকেট লিস্ট। এটা হচ্ছে আমার এক স্টুডেন্ট আমাকে বছরে স্যালারি দেখে, আরে সেই জিনিস তো মজা লাগছে আমার কাছে দেখে, কন্টেন্ট মজা আছে। তো ওরা কি করছে, যে জিনিসটাকে যখন শুরুতেই কয়েকবার একদম খুব ভালো, মানে 105 এরকম কোয়ালিটি কন্টেন্ট দিয়ে ফেলছে, আমি একজন ভিউয়ার, কনজিউমার হিসেবে আমি ওয়েট করেছি ওরা কখন দিবে। বাংলাদেশে একটা ছেলে আছে না, সে হচ্ছে যে সিনেমার ক্রিটিসিজম করে, সিনেমা নিয়ে কন্টেন্ট বানাবে, বলতেছি ওই যে রাকিব রানা, হ্যাঁ ওই ছেলেটা, ও যখন বানায় এখন আগ্রহ তৈরি হয়ে গেছে, ও তাহলে ভালো কিছু বানাচ্ছে, ওটা দেখবো। শুরুর দিকে কিন্তু সিনেমাটা সেই পচাইছে, পচায়, এখন হাইপে নাই না, এখন সে পোস্টই কম দেয়। আচ্ছা, আমি লাস্ট ওর পোস্ট মনে হয় রোজায় একটা দেখছি, রোজায় নাকি ঈদের পরে একটা দেখছি, শাকিব খানের ওই যে বরবাদ সিনেমা নিয়ে সে এটা বানাইছে। তো ঠিক আছে, বানাইতেই পারে, ওর কাজ তো হচ্ছে এই জিনিসটাকে সে নিয়ে, ওর তো সব বিষয় নিয়ে কথা বলা দরকার, ওর নিশে এটা, হ্যাঁ ওর নিশে এটা, ও তো জাফর ইকবাল হওয়া দরকার নেই, সব বিষয়ে আমি কথা বলবো, আবুল মকসুদ হওয়া দরকার নাই। তো আমরা বলতেছি কারণ আমাদের জ্ঞানের স্বল্পতা আছে, সেই জন্য আমরা শ্যালো পয়েন্ট থেকে বলতেছি, কোজ আমরা এনরিচমেন্ট খুঁজতেছি। কেউ এসে আমরা ওয়েট করতেছি যে আমাদের ক্রিটিসিজম করবে, ওখান থেকে আমরা কিছু ইনসাইট পাবো, মানে ওই ক্রিটিসিজমটা যাচ্ছি, আমরা ওয়েট করতেছি কেউ একজন ভাই আমাদেরকে কিছু বলো। হ্যাঁ আমরা ক্রিটিসিজম চাচ্ছি, বিকজ ক্রিটিসিজমটা দরকার আছে, কিন্তু আয়শা একশোর গালাগালি করে দিয়ে যাবে, সমস্যা কি? যাই হোক, তো ঠিক আছে, প্লিজ কন্টিনিউ। আই এম সরি। তো ওখানে ক্ষেত্রে হচ্ছে যে ওরা আমাদেরকে ওয়েট করাচ্ছে, আমি এগুলো লোকাল, আমরা মানে আমাদের লোকাল বলতে মানে নেটিভ মানুষদের কথা বলতেছি, দেন বাইরের লোকজনের ক্ষেত্রেও একই জিনিস, যে কখন আসবে। এটার আরও একটা জিনিস হচ্ছে, আমি আমার অডিয়েন্সকে কীভাবে টেনে ধরে রাখার চেষ্টা করতেছি। এই ক্ষেত্রে একটা ইভিল প্রজেক্ট হচ্ছে পার্ট 1 পার্ট 2, একটা ইভিল প্রজেক্ট পার্ট 1 পার্ট 2। একটা ইন্টারভিউ, 1 ঘন্টার ইন্টারভিউ, সাজুর ইন্টারভিউ একটা হয়েছিল না আমাকে, যেটা দিছিলি আর্টসেলের সাজু, ওটা একবারে দেখে ফেলা যায়। কিন্তু এরা কি করছে, পার্ট 1 পার্ট 2 পার্ট 3 করে আলাদা আলাদা করে 1 সপ্তাহ পর পর করে 3টা আপলোড করছে, কোনো মানা নেই। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে আমাকে ইন্টারেস্ট ক্রিয়েট করে করে আমাকে আটকায় রাখতেছে। এটা হচ্ছে একটা ইমেল প্রজেক্ট। ড্রামস এন্ড প্রিকশনস এর গ্রুপের একজন করছিল, প্রিকশনস তো পারকশন এখন আর ওই আমি ওই সেগমেন্টে এখন আর নাই, সো আমার এখন ওই নিষ্ঠাতে নাই, সেটাতে এখন আমি আর কিছু কেয়ারও করি না। তো যাই হোক, ওই যে হ্যাঁ 3 সপ্তাহ 4 সপ্তাহ পর পর দেয়, যেমন ধরেন ওই যে বাহুবলী ফার্স্টবার 2014 না 15 থেকে শুরু করে একটা নতুন একটা টার্ম আছে, খালি কাটা পানে বাহুবলীকে কিউ মারা, 2 বছর মনে হয় 1.5 বছর না 2 বছর মানুষ খালি এটাই নিয়ে মাতামাতি, কাটা পানে বাহুবলী না। এটা এই ক্ষেত্রে আবার সবকিছুকে এভাবে জেনারেলাইজ করলেও হবে না। আমি নট বাহুবলীকে ডিফেন্ডিং করতেছি, আমি একটা জিনিস বলি এই ক্ষেত্রে, এটা যে মার্কেটিং স্ট্র্যাটেজি, ও তার সেকেন্ড মুভির জন্য মার্কেটের নিজেকে রেখে দিছে, ইন্টারেস্ট তো ক্রিয়েট করছে, প্লাস হচ্ছে যে সে ওই যেটা বললি কাটাপ্পা বাহুবলীকে কিউ মারা, এর চাই তো দুনিয়াতে সবচেয়ে বড় মার্কেটিং কোনটা জানো বিজনেসের ক্ষেত্রে? ওয়াই সো সিরিয়াস নোলান করছে। নোলান ডাইরেক্ট ইউএস মার্কেটকে ওই জায়গায় ঝাঁকি মারছে, এমন কোনো জায়গা নাই সে মার্কেটিং করার জন্য সে ওয়াই সো সিরিয়াস কোথাও লিখে দেয় নাই। বাস স্টপে ওখানে লেখা আছে ওয়াই সো সিরিয়াস, কেউ একটা কোনো শপিং মল থেকে কোনো কিছু কিনতেছে, জাস্ট একটা কার্ড স্লিপ করে দিচ্ছে ওয়াই সো সিরিয়াস। মানুষ এবার তখনও ধরতেছে না যে আসলে ওয়াই সো সিরিয়াস সে কি হিসেবে মার্কেটে সেল করতেছে।
সিনেমা হলে যায় যখন জোকার ইয়াকে বলতেছে, যে রেচেলকে বলতেছে ওয়াই সো সিরিয়াস, মানুষ এবার পুরো তার লাইফের সাথে রিলেট করতেছে। এটা হচ্ছে সিনেমার পাঞ্চ, যেটাকে হচ্ছে আমার সেল করতে হবে। এটা তো একটা বিজনেস। বাংলা সিনেমায় তো আপনি নিজেকে সেল করতে পারতেছে না। বাংলা সিনেমার সেল হইতেছে কোথায়? ডিপজল গিয়ে সিনেমার পরে জিনিসটাকে সেল করে দেয়, সানডে মানডে ক্লোজ করে দিব। হ্যাঁ, তো ডিপজল তো তার জায়গায় সাকসেসফুল, কিন্তু ব্যাপারটা হচ্ছে পরবর্তীতে মানে ওই যে সেই কন্টেন্ট ক্রিয়েটররা এসে ডিপজলকে আবার রিভাইভ করছে। হ্যাঁ, এর আগে কিন্তু ছিল না। এখন ওই যে তুই যেটা বললি যে ও যে কমার্সের ক্ষেত্রে করছে, ওটা ও স্বাধীনতা তাকে দিতে হবে। ওটাকে আমি কিভাবে কমব্যাট করতেছি, ওটাকে আমি কিভাবে কোয়ালিটির পর্যায়ে নিয়ে যাচ্ছি, সেটা তো আমাকে চিন্তা করতে হবে, সেটাও তো বলতে হবে, সেটাও তো দেখতে হবে। আমার তো কন্টেন্টটাকেও দেখতে হবে। আমার তো মানুষের কোয়ালিটি ফিডিং দরকার। সত্যজিৎ রায় চলে গেছে বলে দুনিয়াতে যে কোয়ালিটি সিনেমা বানানো বন্ধ হয়ে গেছে তা তো না। সিনেমা তো কোয়ালিটি বানানো হচ্ছে। সত্যজিৎ রায় মারা যাওয়ার পরে কতগুলো ভালো সিনেমা আসছে, হয়তো সত্যজিৎ রায় লেভেলের আসে নাই, কিন্তু সিনেমা তো আসছে। তাহলে সত্যজিৎ বেঁচে থাকতে 3 Idiots দেখে গেছিল? আমাদের লাইফের জন্য 3 Idiots খুবই ইনফ্লুয়েন্সিয়াল একটা মুভি। এটা তো কপি একটা মুভি। কপি মুভি হোক না, কপিটাও তো ভালোভাবে হয়েছে। কেন নোলান বানাইলো না? ইনসেপশনকে পাপরিকা থেকে নিয়ে বানাইছে না? ইন্সপায়ার্ড হোক না, ইন্সপায়ার্ড হয়ে ভালো জিনিসটা ক্রিয়েট করুক না, খারাপ কি? কিন্তু তুমি রয়্যালটি স্বীকার করবা, কপিরাইট তুমি স্বীকার করো, নো প্রবলেম, করো। এই আর কি। ওই আপনার যেটা আপনি যেহেতু কথাটা টানছেন, আমার পরের কোয়েশ্চেন এটাই ছিল, কোয়েশ্চেন না মানে পরের টপিকটা এটাই ছিল। এই যে এখন সত্যজিৎ রায়ের কথা বলছেন, সত্যজিৎ রায় ছিল, তারপরে ক্রিস্টোফার নোলানের কথা তো বললেন, এরকম আরো অনেক অনেক ভালো ভালো, হ্যাঁ, স্টিভেন স্পিলবার্গ আছে, তো এরকম অনেক ভালো ভালো ডিরেক্টরস অ্যান্ড প্রডিউসার্স আছে, স্টোরি রাইটাররা আছে। ওই ফিল্টারটা আসলে এখন সোশ্যাল মিডিয়ার কারণে ভেঙে গেছে। এখন সবাই কন্টেন্ট বানায়, কিন্তু খারাপ কন্টেন্টও ঢুকে গেছে। এক্স্যাক্টলি। আল্লাহ, এটা আমার বেশি ভালো লাগছে প্রশ্নটা, মানে তোর শেষ হয় না, মানে আমি তোর থেকে কথাটা কেড়ে নিচ্ছি। এইটার সাথে টাইম স্প্যানটা ইনভলভ, আমাদের ফোকাস কতটুকুতে চলে আসছে। ইনগ্লোরিয়াস বাস্টার্ড ভাই দেখছেন? ইনগ্লোরিয়াস বাস্টার্ড ক্রিস্টোফার নোলানের, নোলান বলতেছে টারান্টিনোর মুভি। হ্যাঁ, ব্র্যাড পিটও আছে, ক্রিস্টোফ ওয়ালসও আছে। আচ্ছা, ক্রিস্টোফ ওয়ালস এত জোস অ্যাক্টিং করছে। এই ক্রিস্টোফ ওয়ালসের কথাটাই বলবো। ক্রিস্টোফ ওয়ালস ওপেনিং সিনটাতে সে হইতেছে যে ও জার্মান মানে নাৎসি সৈন্য, সে হচ্ছে একটা স্পয়লার অ্যালার্ট নেই, এটা কোনো স্পয়লারে নেই এই জায়গায়। আপনি তো মুভি বলে দিচ্ছেন, তো ইংলিশ বাস ওপেনিং সিন বলছো, ওপেনিং সিনে কিসের স্পয়লার থাকে? তাও ভাই অনেকে দেখে নাই ভাই। যাই হোক, যে ওপেনিং সিনটা তো বলতে হবে, তাহলে সে দেখবে। ওকে, তো ওপেনিং সিনটার ক্ষেত্রে হচ্ছে যে ক্রিস্টোফ ওয়ালস, সে হচ্ছে যে নাৎসি আর্মি, সে একটা গ্রামে যায়, তো গ্রামে গিয়ে একটা বাসা খুঁজে পায়, মানে ও ওখানে খবর পাইছে, ওর কাছে ইন্টেল আছে, এখানের মধ্যে ইহুদিদেরকে শেল্টার দেওয়া হচ্ছে। এন্টায়ার ওপেনিং সিনটা না 20 মিনিটের, 20 মিনিটের সিনটা। এখানে কি কি দেখানো হয়েছে, সে ওখানে গেছে, ওই বাড়িতে গিয়ে বসছে, এই কি অবস্থা, কেমন আছো, তো সেখানে বলছে তোমরা তো কৃষক মানুষ। এখানে একটু ইন্টারাপ্ট করতেছি, এখানে একটা স্মল ডিটেল, ও ফ্রেঞ্চ। ক্রিস্টোফ ওয়ালস যে রোলটা প্লে করে ও হচ্ছে মাল্টিলিঙ্গুয়াল, 4 ধরনের ল্যাঙ্গুয়েজ হয়তো পারে, আমার যতটুকু মনে হচ্ছে 4 ধরনের ল্যাঙ্গুয়েজ পারে। মানে তো জিউ মানে ইহুদিরা আছে, ইহুদিদের জন্য তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটা মানে কমন না, তো ও হচ্ছে পুরো ইন্টারাকশনটা কিন্তু ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজে করে, ওই যে ব্যক্তির ঘরে যায় আর কি, ওরা না বুঝে, কৃষকের ঘরে। তো কৃষকের ঘরে যখন টারান্টিনো, ওর ওপেনিং সিনগুলো সবসময় অনেক লম্বা লম্বা হয়, ওখানে যায় সে আবার বোঝানোর চেষ্টা করতে, মানে তার সাথে কথা বলতেছে, এমনভাবে চিটচ্যাট করতে করতে না ওই পরিবারটাকে সে একটা ইজি অবস্থায় নিয়ে গেছে, আবার একটু পর থ্রেটের মধ্যেও রাখে, মানে এদিকে তারা চাপের মধ্যে রাখছে, ওদিকে তাকে আবার ফিল করাচ্ছে যে আমি অনেক ইজি অবস্থায় আছি। তো হঠাৎ করে কথা বলতে বলতে লাস্টের দিকে এসে সে বলে যে তুমি তোমার বাসার মধ্যে ইহুদিদেরকে রাখছো, ইংলিশে বলে যাতে না বুঝে। হ্যাঁ, এবার সে আর অস্বীকার করতে পারে না, তারপর যে কোথায় রাখছো, বলে যে ওখানে আমি নিচে পাটাতনের নিচে লুকায় রাখছি, এদেরকে লয়া তো জার্মানরা যা করার সেই দৃশ্যটার মধ্যে করছে। তো এই যে এটার ক্ষেত্রে হচ্ছে কোথায় প্রশ্নটা যে ওটা ছিল, এখন না এত বড় ওপেনিং সিন কেউ দেখতে চাইবে না। প্রশ্নটা ওখানে ছিল না যে ব্যাড কন্টেন্ট ঢুকে গেছে ফেসবুকের থ্রুতে দেখতে, একটা ফেসবুক তো অলরেডি নিজে টাইম দিয়ে ফেলছে, 10 মিনিটের বেশি ভিডিও আপলোড হচ্ছে না। আবার এখন নতুন কনসেপ্ট আসছে শর্টস,
এখন শর্টস দেখতে দেখতে মানুষের এমন অবস্থা হয়ে গেছে, এটা জুবাইর ভাইয়ের কথা, সরি জুবাইর ভাই আপনার কথাটা স্টিল করতেছি, ওই যে আমি আপনার ইয়া দিচ্ছি আপনাকে রেফার করে বলতেছি, ঠিক আছে এটা আমার কথা না, এটা জুবাইর ভাইয়ের কথা। তো এই যে উনি ওই দিন বলছিল আর কি যে এই শর্টস দেখায় দেখায় মানুষের অ্যাটেনশন স্প্যান নষ্ট করে ফেলতেছে। মানে মানুষ এখন লং, এই যে যেমন আমার কন্টেন্ট এখন কেউ দেখে না, 1.5 ঘন্টার ভিডিও কয়জন দেখে, কিন্তু আমি যদি এখন 10 সেকেন্ডের শর্টস বানাই তাহলে মানুষ দেখবে। মেজরিটি অফ দ্য পডকাস্টার মানে পডকাস্ট মেকার্স টুডে মানে ওরা হচ্ছে ছোট খাটো শর্টস বানায়, কারণ যাতে মার্কেটে কন্টেন্ট আছে, এবার আমার এই পুরো আলোচনা করতে ভালো লাগে, এটা ফুল একটা, এবং এমন ভাবে একটা দুটো লাইন দিতে কিরে মনে হচ্ছে অনেক বড় কন্ট্রোভার্সি কিছু বলে ফেলছে, তাহলে মেইন কন্টেন্ট আসলে এবার দেখি ওইখানে একটু খুঁজি, ওখানে এবার খুঁজে, এবার মাঝখানে থেকে লাইনটা যে খুব সাদা মার একটা লাইন, কিছু পাওয়া যায় না। আচ্ছা, এই ক্ষেত্রে যে আরেকটা জিনিস বলতেছিলাম, মনে আসছে বলে ফেলি, গডফাদারের ওপেনিং সিনটা, ফার্স্ট ওয়ান, হ্যাঁ ওপেনিং সিনটা, ওখানে যে এসে এই ইয়া লোকটার নামটা ভুলে মার্লন ব্র্যান্ডনের সাথে যে ইটালিয়ান লোকটারই কথা বলে, তো ওইখানে ওপেনিং সিনটা অনেক বড়। ওই যে বিয়ের সিন, মানে প্রথম আধা ঘন্টা ধরে একটা বিয়ে দেখাইতেছে, এখনকার একটা সিনেমাতে পাওয়া যাবে না। এই ক্ষেত্রে আমি জন কবিরকে একটু রেফার করবো। জন কবির হচ্ছে ওর পডকাস্টের মধ্যে একটা জিনিসটা জিজ্ঞেস করতে, যে মানে ওর গেস্টরা ওরা টিকটক বা শর্টস দেখে কিনা, তখন সে হচ্ছে ইকোনমিস্টের একটা রেফারেন্সকে শেয়ার করতো। সে বলতেছিল যে এখনকার যে গানগুলো আসতেছে এই গানগুলা ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যেই একটা পাঞ্চ দিতে হবে। এখনকার মিউজিক বানানোর ফর্মুলাই এখানে। সাবরিনা কার্পেন্টার গানা ফার্স্ট বিট দিয়ে নাও হি ইজ এ বাবা মানে হচ্ছে, কিন্তু আগে তো দেখা যাইতেছিল যে কি একটা অনেকের প্রান্তরকে চিন্তা করা যায়, আমরা ওপেনিং প্লাগইনটাই তো 2.5 মিনিট ধরে টানা শুনে যাচ্ছে। এখন যদি চিন্তা করা যায় আর্টসেল ফার্স্টে মানে জাস্ট সাজু বিট দিছে, লিঙ্কন গান গাওয়া শুরু করছে। অ্যাটেনশন স্প্যান এতটা বাজ হয়ে গেছে, সামনের ফিউচারে তো ইমপ্যাক্ট করবে ফিউচার কিডসদের উপর, ইমপ্যাক্ট পড়তেছে। অনেকের প্রান্তর গায়েব হয়ে যাবে, অনেকের প্রান্তর গায়েব 16 না, আসলে এটা আসলে অনেক বড় একটা ক্লেম দিয়ে ফেলাইছি। আসলে ড্রিম থিয়েটার গায়েব হইছে, ড্রিম থিয়েটার অ্যাটেনশন স্প্যান শর্ট। এখানে আমি না অ্যাটেনশন স্প্যানের জন্য না, এখানে আমি একটা বলবো, নিশ আমরা রক লিসেনার এখনো আছে, এটা থেকে যাবে। রক লিসেনার আছে দেখে ড্রিম থিয়েটারও শুনতেছে, কিন্তু যারা ইডিএম শুনে তারা ড্রিম থিয়েটার শুনে না। ইডিএম থেকে এখন কত ধরনের মিউজিক জনরাস চলে আসছে, মানুষ এখন ওই যে ফঙ্ক, জিম ফঙ্ক, এই ফঙ্ক মানে কি এগুলো কি বলে রে ফরহাদ, পাঙ্ক রক না ফাঙ্কি, PHONK ফঙ্ক মিউজিক, হ্যাঁ মানে হচ্ছে ওই দেখবেন জেনজিরে কোন একটা ভিডিওর পিছনে লাগাই দেয়, হ্যাঁ অ্যাগ্রেসিভ মিউজিক টাইপের এরকম, এখন মানুষ ওগুলো শুনে। তো এই যে এটা আস্তে আস্তে মানুষ ওই দিকেই চলে যাচ্ছে। না, এটার একটা ব্যাপার আছে, এটা সাইকেল, এটা একটা সাইকেল, হিসাব চক্র, এটা সাইকেল। মডার্ন টকিং গান গাই গেছে না, মডার্ন টকিং এর লিসেনার তখনও ছিল এখনো আছে। মডার্ন টকিং যখন শুরু করেছে তখন অনেকটা দেখে ইডিএম ভাই, মানে এখনকার দুনিয়ার মতো না, সেটা পপ ধরনের গায়ে যাচ্ছে, তাই না? সে মনে হয় 80s এর দিকে এরকম করে গাচ্ছে, 90s এর দিকে সে কিন্তু সাউন্ডটাকে ঠিকই মেটালিক করে ফেলছে, একই গান সে আবার গাচ্ছে। তখন হচ্ছে তার ড্রেস একরকম ছিল, তখন হচ্ছে সে একেবারে এই লেদারের প্যান্ট পরে এরকম মানে ইয়া করে, তখন তো মানে জাঁকজমকপূর্ণতার ব্যাপারটা থাকে। ওই জিনিসটা এরকম ভাবেই জিনিসটা সাইকেল হবে এবং জিনিসটা ইভলভ হতে থাকবে, এটা চলে যাবে না, অনেকের প্রান্তর মরা যাবে না। মান্নাতে সে তখন গায়ে গেছে, কফি হাউসে সে আড্ডা, গান লিরিকের কারণেই বেঁচে আছে, এটা বেঁচে থাকবে, এগুলো মরে যাওয়ার কিছু নেই। যেমন এখানে একটা ভালো জিনিস হচ্ছে কি যে আসলে আমার অডিয়েন্সের কাছে আমার রিচ কিভাবে যাচ্ছে, আমি তাকে বাঁচায় রাখার জন্য কি করতেছি, ওইটার উপর আমার দায়ে থাকতে হবে। আর্টসেলের অতৃতীয় অ্যালবাম আমার কাছে ভালো লাগে না, আমি তো শুনিও নাই, শুনছি, আমার কাছে ভালো লাগে। আমার কাছে কেন যেন মনে হয়েছে কখনো হইতেছে যে ইয়াতে এই বিদায় আরেকটা গান থেকে একসাথে করে মেরে দিছে, কখনো মনে হচ্ছে যে এই ইয়া থেকে অবসহানুভূতির দেয়াল আরেকটা, মানে আগের গানগুলাকে বা পথ চলার দুইটা গানের মনে হচ্ছে যে এক জায়গায় এনে ওরা ব্লেন্ড করে বানানো ট্রাই করে, প্রথম অর্ধেক এরকম পরের অর্ধেক এরকম গান। তাহলে তো এটা ওদের একটা মিথ্যা ক্লেম না যে অনিকেত প্রান্তরের জন্য অনিকেত প্রান্তরই আছে, অন্য সময়ের জন্য অন্য সময়ই আছে, অন্য সময়ের জন্য অন্য সময়। এই দুইটা গান বাদ দিয়ে মোটামুটি বাকিগুলাকে নিয়ে ওরা একটা এক্সপেরিমেন্ট চালাইছে। বাট ওরা তো এই দুইটা গান মেনশন করে তো ওদের পুরো গানের হিস্ট্রির কথাই বলছে, যে ওরা যেগুলো করতেছে অরিজিনাল, মানে ওইটা ডুপ্লিকেট আসবে অরিজিনাল, কিন্তু সাউন্ড গুলো দেখা যাচ্ছে যে ওরা ওইখান থেকে বেরোতে পারে নাই। এটা শুধু আর্টসেল না, এটা পুরো বাংলাদেশের মিউজিক সিনের কথা চিন্তা করেন। বাংলাদেশের প্রত্যেকটা মিউজিক সিরিজ
is on না 8 beat, নিজের 120 tempos. না নিজের সাউন্ডটা থাকবেই, তার নিজের সাউন্ড থাকবে, তার নিজের স্টাইল থাকবে, এটা নিয়ে কোনো কিছু না। আমি 3 দিন বা 4 দিন হবে ভাইকিংস একটা নতুন গান রিলিজ করছে, সেই তন্ময় তানসেন, কিন্তু নতুনভাবে সে নিজেকে আনাতে ভালো লাগছে, খারাপ কিছু না। জেমস যদি আগামীকালকে ওকে সময় দেওয়া হয়, মানে আগামীকাল বলছে যে ওকে নেক্সট একটা গান বানানোর সময় দেওয়া হয়, জেমস যদি তার সেই মানে ক্লাসিক ধাঁচের মধ্যে এসে গান গায়, ওই গানটা বাংলাদেশ ফাটা গালাবে, কারণ ও ওভাবেই বানাবে। লতিফুর রহমান শিবলি নাইলে হচ্ছে দেহলবি, যে কোনো একজন হচ্ছে লিরিক্স লিখবে ওর জন্য। আর জেমসের ভয়েস তো জেমসের ভয়েস, এটা নিয়ে আর কি বলার আছে। পুরা মানুষ, ধর ও প্যালেস্টাইনকে নিয়ে একটা গান লিখলো, ও বাই দ্য ওয়ে আমরা হচ্ছে যে ইসরায়েলি অ্যাটাক অন প্যালেস্টাইন এটাকে হাইলি কন্ডেম করতেছি এবং স্টিল উই আর কন্ডেমিং ইট। হ্যাঁ, উই আর স্টিল কন্ডেমিং ইট। সো এই জায়গাতে হচ্ছে যে ও যদি প্যালেস্টাইনকে নিয়ে একটা গান লেখে এবং ওর স্টাইলেই লিখবে, একটা লাইন 3 থেকে 4 লাইন, 3 থেকে 5 থেকে 6টা শব্দ থাকে, ওর একটা গানে বেশি শব্দ থাকে না, হ্যাঁ, একই শব্দের রিপিটেশন থাকে, ওভাবে সে গান বানায় এবং ওই গান পুরা বাজার সেল হয়ে যাবে। আর্ক এখনও তো পুরোনো গানগুলো গাচ্ছে, গানগুলো এখনও রিলেভেন্ট, নতুন গান দিচ্ছে না, কারণ সে ওই আগের পুরানো স্টাইলে গান লিখতে চাচ্ছে না, কিন্তু নতুনভাবে সে নিজেকে ইম্প্রোভাইজ করাইতেছে, ভালো দিতে। আর্ক কিন্তু খুব এখন লাইভে ভালো করতেছে। আমি আর্কের একটা কনসার্ট দেখছি, ক্যাম্পাসে দেখছি, আমার কাছে খুবই ভালো লাগছে। দিনকে দিন হাসান আরো পাগল হইতেছে অডিয়েন্সকে। আরে কি যারা জাগুরে জায়গাটা 10 মিনিট গাইছে, অডিয়েন্সকে গাওয়াইতে গেছে গাওয়াইতে শেষই হয় না, গাইতেছিও, থামতে ইচ্ছা করতেছে না। এরকম ধরনের ভালো প্রোগ্রাম হয়েছে। বাট ওই যে মানে উই আর নট অ্যাওয়্যার অফ দ্য ফিউচার, আমরা এখনো জানি না ফিউচার আসলে কি হইতে পারে। এইটা হয়তো কন্টিনিউয়াস চলতে থাকবে, অথবা মোড় ঘুরেও যেতে পারে। মোড় ঘুরে যাবে, মোড় থাকবে না, এটা ঘুরে যাবে, এটা সাইকেল। এখন দেখেন না, যদি এক্সিস্ট করে, তাহলে যদি সার্ভাইভ করে, তাহলে এটা মিউজিশিয়ানদের সাথে পলিটিক্যাল সায়েন্সের এটা একটা থিওরি, দ্য ফোর্থ টার্নিং। এটা আমি লোকটা ভদ্রলোকের নাম ভুলে গেছি, এটা আমাকে তসিফ বলছিল। তো ও বলছিল যে প্রত্যেকটা জিনিসের না ফোর্থ টার্নিং এ 80 বছরের একটা টাইম স্প্যান চিন্তা করা হয়। না, এটা বলা যাবে না। আচ্ছা, এটা বলা যাবে না। ও আমার বন্ধু মানুষ, তোর বড় ভাই মানুষ, ঠিক আছে? তো ও হচ্ছে যে একজন তরুণ চিন্তক এবং হইতেছে যে কি বলবো, ও এটা খুব পছন্দ করবে। আমি এই জন্যই লাইনটা মেনশন করে বলি, না 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 সাদুজ্জামানের একটা বই আছে মামলা সাক্ষী ময়না পাখি, ওখানে একটা গল্প আছে, বইটা সে আমাকে পড়তেছিল, আমার কাছে বইটা এখনো আছে। তো বইটাতে একটা ছোট গল্প আছে, ছোট গল্প কালেকশন, ওখানের মধ্যে একটা গল্পের নাম আছে একটি চিন্তাশীল প্রবীণ মানব। তো আমার বন্ধু হচ্ছে একটি চিন্তাশীল প্রবীণ মানব, বাট সে খুবই ইন্টেলেকচুয়াল একটা পার্সন এবং ওর লেখালেখি বা কথাবার্তা আই হোপ ফিউচারে বাংলাদেশ পাবে এবং বাংলাদেশ বেনিফিটেড হবে যদি ওর লেখা পড়ে। এবং ওর মতো এরকম অনেকেই আছে যারা হচ্ছে এভাবে মানে চিন্তা করে এবং যারা ভবিষ্যতে বাংলাদেশকে ওই ওয়েতে কন্ট্রিবিউট করতে পারবে অ্যাপার্ট ফ্রম দেয়ার প্রফেশনাল গ্রাউন্ড। এবং তারা হচ্ছে নিজের প্রত্যেকের আলাদা আলাদাভাবে মানে সোলো প্ল্যান আছে টুয়ার্ডস সোসাইটি, টুয়ার্ডস কান্ট্রি, কোনো কিছু একটা ওরা করে দেখাতে পারবে। আচ্ছা, তো ও আমাকে দ্য ফোর্থ টার্নিংয়ের গল্পটা বলছিল। তো ফোর্থ টার্নিংয়ের ব্যাপারটা হচ্ছে যে এখানে না 4টা টার্নিং হবে, 1, 2, 3, 4। প্রত্যেকটা টার্নিংয়ের বয়স হচ্ছে 20 বছর করে। প্রথম 20 বছর হচ্ছে ইনিশিয়াল পিরিয়ড, যে এখানের মধ্যে একটা পলিটিক্যাল সায়েন্স দিয়ে সে ঘটনা একটা সাম্রাজ্য দিয়ে বুঝাইছিল। এই সাম্রাজ্যটার ক্ষেত্রে কিরকম হবে, আল্লাহ এটা তো বাংলার সাথে মিলে গেছে অনেকটা, ওইটা আমি আসতেছি। প্রথম 20 বছর কি হবে, রাইজিং স্টেজ। প্রথম 20 বছরের মধ্যে উঠবে, ঠিক আছে? পরের 20 বছরে আমরা মার্কেটিং এর ভাষা যদি বলি, প্রোডাক্ট লাইফ সাইকেলের মতো করে বলতেছি, তাহলে অনেক কিছুতে ইজি হবে। তো এটা হচ্ছে কি আর্লি স্টেজ, দেন হচ্ছে কি রাইজিং স্টেজ, তারপর হচ্ছে পিক, দেন হচ্ছে ডিক্লাইন, কমতে থাকবে। তো ওটা 4টা আলাদা আলাদা ল্যাঙ্গুয়েজে পলিটিক্যাল সায়েন্স ভাগ করছে। তো প্রথমটা হচ্ছে আমরা উঠবো, দ্বিতীয়টা হচ্ছে যে আমরা ম্যাচুরিটি পাবো, 3 নাম্বারটা হচ্ছে আমরা রুল করবো, 4 নাম্বার হচ্ছে যে ধর এখানে দোষী করবো, মানে আস্তে আস্তে করে যাবো, ঠিক আছে? তার মানে কি প্রত্যেকবারে একটা করে চেঞ্জ হবে, প্রতি 20 বছর পর পর কিন্তু একটা করে চেঞ্জ আসবো, একই জিনিস চলতে থাকবে না। তো এবার আমরা চিন্তা করতেছিলাম যে আমরা বলতেছিলাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে বাংলাদেশের ক্ষেত্রে কখন হবে 71 থেকে? সে বলেছে না, আমাদের রান হবে 47 থেকে, আমাদের রান স্টার্ট হবে 47 সাল থেকে। ওকে, কেন?
ভারতবর্ষ দেশভাগ থেকে, হ্যাঁ ওখান থেকে স্টার্ট হবে। ওখান থেকে যদি আমরা এবার স্টার্ট করি, মানে এটা হুবহু 80 বছর বয়সে হবে তা না, আগে পরে দুইটাতেই করতে পারবে। যেমন আমরা যদি বলি 1757 সালে এই ইংলিশরা হচ্ছে যে এই অঞ্চল টেক ওভার করে, ঠিক 100 বছর 1857 শিল্প বিপ্লব হয়েছে না, বিশাল বড় একটা ধামাকা গেছে। 47-এ দেশভাগ হয়েছে, 24 হচ্ছে বাংলাদেশ সবচেয়ে বড় ধামাকা গেছে। স্বাধীন বাংলাদেশের হিস্ট্রিতে সবচেয়ে বড় ধামাকা তো এখানেই গেছে। ধামাকা মানে কি, মানুষের ভিতরটাকেই নাড়াই দিছে, তাই না? 24 তো ওই জিনিসটা হয়েছে, প্রত্যেকটা ইচ এন্ড ইন্ডিভিজুয়াল মানুষকে কোনো না কোনোভাবে 24 টাচ করে গেছে। এটা বলা যাবে না কেউ আনটাচ ছিল বা কোনো স্টোন আনটার্ন ছিল। তাহলে এত মানুষের ঘরতে বাইরে তো না, সেটা ঠিক আছে, সেটা তো ঘটনায় পাবে, কাজ করছে দেখেই তো। কেউ হচ্ছে ঘর থেকে বেরোছে ফেভারে, কেউ হয়েছে এগেনস্টে, কেউ হয়েছে পালাইছে, কেউ হয়েছে আশ্রয় দিছে। ঠিক আছে, আমরা আসলে কাহিনী হচ্ছে, আমি ট্রেলার যেটা বা ইন্ট্রো একটা ভিডিও বানাইছিলাম ওই যখন শুরু করব, তখন কিন্তু আমি কিন্তু বলছিলাম যে মানে ধর্ম সমাজ রাজনীতি, আমি আসলে রাজনীতির টপিকটাই আসলে কথা বলার ছিল, ওইটা আমি অনেক পরে আনবো, জীবনের ঝুঁকিটা একটু পরেই নেই, আপাতত বিল্ড আপ করি অন্যান্য ছোটখাটো টপিক দিয়ে। জীবনের ঝুঁকি তো 10% দেশ নেতা। ফরাদ বুঝতেছে না আসলে 10% কি। প্রাইভেট ভার্সিটি বলা মানে এক জিনিস, এটা যে কি জিনিস থেকে কি বানায় ফেলাইছে, আমার বেশি মজা লাগে এটা। কোনটা? 2 লক্ষ, ওরে 2 লক্ষটা বল, 2 লক্ষটা বল, ওটা কারা বানাইছে মনে নাই, কিন্তু যারা বানাইছে হ্যাটস অফ টু দেম। এটা আই গেস দেশ নেতা নিজে পছন্দ করবে, সে কিন্তু এই ধরনের স্যাটার সার্কাজম গুলো পছন্দ করে। এই জায়গা থেকে আমরা ক্রেডিট দিব। কার্টুনিস্ট কোন দুজন কার্টুনিস্ট জানি, মানে ওকে নিয়ে মানে একটু প্যারোডি বা ইয়া টাইপ, মেহেদি, সেটা না মেহেদি, হ্যাঁ হ্যাঁ এটা কার্টুনিস্ট, ওইখানে হচ্ছে সে কমেন্ট করছে, মানে এটা পজিটিভলি নিছে যে না, আর ও মজা পায়, ও সাপোর্টাররা প্রবলেম করে, ও কিন্তু খুবই এইদিকে দেখলাম যে একটা জিনিস ফিল করলাম যে এইদিকে তারা পচাইলে সে চিল। হ্যাঁ, তো ওই যে মিয়ানমার কেন 1,80,000 লোক, 2 লক্ষ না কেন? এটা কি বলে, আরে রোহিঙ্গা বাংলাদেশে কেন ওখানে পাঠাচ্ছে, শেখে চেয়ার দেয়া গায় কল দেশ নেতা। নাম নিব না, কারণ নাম নিয়ে বলবো না, কারণ এটা স্ট্রাইক খাওয়ারও প্রবণতা আছে। আচ্ছা যাই হোক, তো আমরা মেইনলি টপিক যেটা ছিলাম, আমরা টপিক থেকে বারবার জাম্প করে চলে যাই। যাই হোক, সোশ্যাল মিডিয়াতে ছিলাম। সোশ্যাল মিডিয়াতে এখন মানুষ এক্সিস্টেন্স তো প্রুভ করতেছে, যে মানে আমরা তো মূলত টাইম স্পেন্ড নিয়ে কথা বলতেছিলাম। টাইম স্পেন্ডের ক্ষেত্রে এটাই তো ট্রু, বারবার তো ওটাই বললাম যে এখানের মধ্যে ফেসবুকের ওখানে ওপেনিং সিনগুলো এখন মানুষের দেখতে ইচ্ছে করে না, এত বড় লম্বা সিন। সে হচ্ছে যত দ্রুত সময়ের মধ্যে সিনেমা সিনগুলোকে দ্রুত চেঞ্জ করে দেওয়া যায়। ইনফ্যাক্ট টম ক্রুজের সিনেমাকেও বলতেছে যে এখন ইভেন স্লো। টম ক্রুজ সারা জীবন দৌড়াইছে, গেলে তো ওর দৌড়াতে দেখলাম, তো তারপরেও কেন স্লো? কারণ দ্রুত সিন পাল্টাচ্ছে না। তো যে আবার এই জনের কথা বললাম, ওই যে গানের ক্ষেত্রে ঢুকে গেছে, ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যেই ওকে পাঁচটা ডেলিভার করতে হবে, নাহলে গানটা টিকতেছে না ভাই। এড শিরানের মতো মানে সিঙ্গার কম্পোজারও সে একই কাহিনী, ফার্স্ট 30 সেকেন্ডের মধ্যে ডেলিভার করা ট্রাই করতেছে। তাহলে তো এরা ড্রিম থিয়েটার শুনতে পারবে না ভাই, এরা ড্রিম থিয়েটার শুনতে পারবে না। ড্রিম থিয়েটার বাদ দেন, 12 অ্যাংরি ম্যানের কথা বলছিলাম, টাইম স্পেন্ড ভেঙে যাবে। ওরা 12 অ্যাংরি ম্যান তো প্রথম কিছুক্ষণ দেখার পরেই কেটে দিবে। না, টাইম স্পেন্ডটা হচ্ছে কি, ওটাকে স্কুইজ করে করে ছোট করা হচ্ছে, তো মানুষ একটা বিরক্ত, দেখ আমার ভালো লাগে না, পুরোটা ভালো করে শুনি, পুরোটা ভালো করে করি। এই ক্ষেত্রে হচ্ছে যে ইনস্টাগ্রামে কতগুলো ইয়া থাকে না, কবিতা আসে, ইয়া হোক মানে ইংলিশ হোক বাংলা হোক উর্দু হিন্দিতে যেভাবে আসুক না কেন, ওখানে কি হয়, ওই যে 50s গানগুলা পিছে দেয়, খেয়াল করছিস? ওই পুরানের টিউনগুলা মনো সাউন্ডে, তখন কিন্তু 2 মিনিট ধরে দেখতেও কারো টাইম স্পেন্ডের প্রবলেম হচ্ছে না। ইট ডিপেন্ডস অন কোয়ালিটি। কন্টেন্টের কোয়ালিটি থাকলে এরকম হবে যে তাড়াহুড়া করে নাকে মুখে গিলিতেছ, টাইম স্পেন্ড কোশ্চেনেবল হবে। এটা কাউন্টার এগ্রিমেন্টও থাকে, মানে কি বলে কাউন্টার লজিকও থাকতে পারে, হ্যাঁ আর্গুমেন্ট আসতে পারে, মানে এটা যদি হাইপোথিসিস হয় অ্যান্টিথিসিস আসতে পারে, এভাবে। তবে আসুক, আমি অ্যাবসোলিউট না, তুই অ্যাবসোলিউট না, ভরত ভাই অ্যাবসোলিউট না, কিন্তু আইডিয়াগুলো ক্ল্যাশ করুক। তো আমি যেটা বলতেছিলাম, যেহেতু এখন সবাই মানে এক্সিস্টেন্স বানাই ফেলাইছে,
তো এক্সিস্টেন্সের বেসিসে তারা কি করে, মানে পোস্ট করতে হবে, তাহলে পোস্ট কি করতেছি, কাজে গেছি ওইটা পোস্ট করতেছি, আচ্ছা এখন পোস্ট করতে হবে, এখন আমি কি অবস্থায় আছি, আমি এখন ফুটবল খেলতেছি, আমার এখন একটা টার্ফের ছবি দিতে হবে যে না আমি টার্ফে অ্যাক্টিভ আছি, আমাকে এখনই পোস্ট করতে হবে, আমি এখন কি করতেছি, আমি ঘরের মধ্যে শুয়ে আছি, এটাও দিতে হবে, আমি মানে এখন পোস্ট করতে হবে, আমি কি করতেছি, আমি ওয়াশরুমে যাই বসে আছি। দুইটা হাস্যকর পোস্ট শুনবি, তুই তো বলছিস এগুলা ক্ষোভের থেকে, আমি ধর দুইটা ক্রিঞ্জ পোস্ট বলি, ক্ষোভের থেকে মানে ক্রিঞ্জ পোস্ট, ক্রিঞ্জ এবং ক্লিশে। আমার এই ফ্রেন্ডে কাইন্ডটা 2 বার করছে, স্কুল ফ্রেন্ড না, তার একাডেমিক ব্যাকগ্রাউন্ড বলবো না, কারণ প্রতিষ্ঠানকে মানুষজন ডিমিন করবে। ওকে, একটা ব্যক্তি, একজন ব্যক্তি, ওটা ওর দায়, কিছু না। ফেসবুকে স্ট্যাটাস বার একটা লেখা থাকে না, হোয়াটস অন ইউর মাইন্ড, সে ওইটা লেখে পোস্ট করছে। মানুষ ওকে, অনেক মানুষ ফলো করে ওকে, অনেক মানুষ মানে ওর ফ্রেন্ড লিস্টের মধ্যে আছে, মোটামুটি মানে 1-2K ওখানের মধ্যে মানুষ ইয়া করে গেছে, লাইক রিয়েক্ট করে গেছে। আবার আরেকদিন পোস্ট করছে, কোনো কিছু একটা লিখে দিলাম, এটাই, এটা কোনো কিছু একটা লিখে দিলাম, এটাই লিখে দিছে, এটা লিখে সে পোস্ট করেছে। আমাদের এরকম একটা ফ্রেন্ড আছে, এখন থাকে না আর কি, সেম একদম কিছু না কিছু একটা লেখাই। তো এই যে মানুষ যে, এবং আমি ওই যে বললাম শুরুতে আমার একটা ফ্রেন্ডের কথা বলছে, যাকে আমি চিনি পার্সোনালি, এই সেটা মানুষ টাইম ফলো করে করে পোস্ট দেয়। তো বেসিক্যালি আমি মানে যেটা, বাট নিজের লাইফকে শোকেজিং করা, পোর্ট্রেইং করার মধ্যে খারাপ কিছু নাই, কিন্তু যে ওভার পোর্ট্রেইং করলাম, ওভার পোর্ট্রেইং আমি অতটুকুতে আসতেছিলাম যে মানে শেয়ার যে করতেছে, ওদের কাছে মনে হচ্ছে যে না, এভরিথিং পিপল নিডস টু নো এভরিথিং অ্যাবাউট মি। এখন আমি কি করতেছি, মুহূর্তে মুহূর্তে আপডেট চলে আসে, এখন বিভিন্ন ব্যক্তির মুহূর্তে মুহূর্তে আপডেট চলে আসে। তো এই জিনিসটা মানে মানুষকে কনজিউম করে ফেলতেছে না জিনিসটা। আমি এই বিষয়ে একটা ইন্ডিয়ান স্ট্যান্ড আপ কমেডি দেখছি, আমি ওই লোকটার নাম ভুলে গেছি, একটু বয়স্ক লোক, অ্যারাউন্ড 50 হবে। ওই লোকটা না অসাধারণ একটা মানে কথা বলছে, স্ট্যান্ড আপ কমেডিয়ান। তো ও বলতেছে যে সময়টা আজকের দিনে ধর 2025 সাল, সে 2025 সালে তার বয়স কমে গেছে, তার বয়স হয়ে গেছে অ্যারাউন্ড 22। ওকে, আর ওর দাদা মানে জীবিত আছে। তো এখন সে, ওরা 25 সালে সাপোজ ওরা হচ্ছে যে একটা ফুটবল গেম দেখছে, সাপোজ না ধরবো, সাপোজই বলছি আপনি, সাপোজ ধরবো। আচ্ছা, তো সাপোজ, থ্যাংক ইউ, সে সাপোজ ওরা হচ্ছে খেলা দেখতেছে, হ্যাঁ দাদা খেলার মধ্যে ঢুকে গেছে, কিন্তু ওই যে 22 বছর বয়সে ওই লোকটা, সে হইতেছে যে কেউ একটা গোল মিস করছে, সে এবার ফেসবুকে এটার মধ্যে পোস্ট করতেছে, রে এখানের মধ্যে এটা গোল, সহজ গোল মিস করছি, তারা কেন খেলায়? দাদা বলছে তুই কী করতে চাস? বলা যে আমার থটস আমি মানুষের শেয়ার করতেছি। থটস এবার শেয়ার করা যায়? দাদা তো পুরান আমলের লোক, বলছে শেয়ার করা যায়। বলছে আর মানুষজন ওটা পড়ে? হ্যাঁ পড়ে তো। বলছে আগের দিনে আমরা একটা জিনিসকে অনেক দিন ধরে থটস থেকে চিন্তা করতাম, থটস থেকে চিন্তা করে প্রসেস করে আমরা কাগজ কলমে লিখতাম, এরপর বই পাবলিশ করতাম, দেন হচ্ছে যে আমরা চিন্তা করতাম কে পড়বে। আর তোরা এখন থটস আসলে লিখে দিস, তোদের কোনো কোয়ালিটি নাই, তোদের কোনো চিন্তা ভাবনা নাই। আমার পুরো পডকাস্টের একটা সারসংক্ষেপ হয়ে গেল। আমি স্ট্যান্ড আপটা অনেকবার খুঁজছি এরপরে, কিন্তু আমি এটা ওই লোকটা ভুলে, আমার কাছে খুব ভালো লাগছে। মানে ও কিন্তু, আমি কিন্তু সার্কাস্টিক ভাবে বলতে পারি না, আমি অনেকদিন আগে দেখছি, বাট আমার যে পাঞ্চগুলো মনে থাকলে আরো মজা লাগতো। বাসের মধ্যে ত্যাগী মানে ওই ধরনের একটা সিচুয়েশন চলে আসতো। খুবই খুবই মানে ভালো ইয়া দিছে ওই লোকটা। আসলে এটা কিন্তু একটা ফিলোসফি দিছে। আসলে আমাদের থটসের কে কেয়ার করে? আমি দিতেছি, আমার সাথে 10,000 মানুষ আছে, 10,000 মানুষ দেওয়ার পর আমি দেখলাম যে এখানে 300 মানুষ দেখছে, তো বাকি মানুষের কি হলো? আমার থটসটা দেয়, এবং তাদের লাইফে কোনো চেঞ্জও আনলো না। থটস শেয়ার করে আমার কী লাভ হইলো? ফার্স্ট অফ অল হচ্ছে আমি থটস কেন শেয়ার করতেছি, আমি আমাকে এক্সপ্রেস করতেছি, আমি কী ভাবতেছি সেটা সম্পর্কে। সবচেয়ে খারাপ দিক হচ্ছে এই জায়গাটার, আমি আমার স্ট্রেংথ আর উইকনেস পাবলিকলি শো করে রিভিল করে দিচ্ছি। আমি কেন করব? আমি কি চিন্তা করতেছি এটা আমার স্ট্রেংথ, আমি কি চিন্তা করতেছি সেটা আমার স্ট্রেংথ। আমার
কিসে ভয় লাগতেছে সেটা আমার উইকনেস, আমি কেন রিভিল করব? আমি তো মানুষের কাছে হইতেছে যে একটা মিস্টেরিয়াস থাকবো, এটা আমার পারসেপশন, আমার মতো আমার পারসেপশন হওয়া উচিত, এরকমই হওয়া উচিত। তাহলে মানুষ হচ্ছে আমাকে এক্সপ্লোর করা ট্রাই করবে, সে আমাকে গুরুত্ব দেবে। এখন যদি আমি তার সম্পর্কে আগেভাগেই সব জেনে ফেললাম, তারকে আমি মিস্টেক কোনো কিছু নাই, আমি তো জানতে পারতেছি না, মানুষের ইন্টারেস্ট চলে যাচ্ছে তো কোনো কিছুর প্রতি খুব দ্রুত। এই জন্যই একটা সেলিব্রিটি নিজেকে কোনো কিছু দেখাতে পারতেছে না সারাক্ষণ, বা সেলিব্রিটি বলবো না, সে সারাক্ষণ নিজের সম্পর্কে আপডেট দিয়েই যাচ্ছে। সে আজকে এখানে বুকারেস্টে আছে, সে আজকে এখানে ইস্তানবুলে আছে, আজকে এখানে সে আঙ্কারাতে আছে, সে এখানে দুবাইতে আছে, এই আছে সে আছে। এক বছর দেখলে সারাক্ষণ ঘুরেই, খুব মানে একদম মনোটনে বলবে ঘুরেই, নতুন কি ইস্তানবুল গেছে না কই কই গেছে, ওটা একনাতে ঘুরেই। তো এখন আসলে কিছু হইতেছে না। তো আমার মেইন তাকে করতে হবে অন্য জিনিস। আমার মেইন পয়েন্ট ছিল যে মানে এটা তো মানুষকে মেন্টালি খুব উইক বানায় ফেলাচ্ছে। তো আমি নিজেকে রিভিল করতেছি, আমি উইক হয়ে যাবো না? এখন কথা হচ্ছে একদিন যখন দেখা যাবে যে মানুষ আর আপনার প্রতি ওই যে আপনি যেটাই বলতেছেন ওইখান থেকে লিঙ্ক হয়ে গেছে, কেমনে কেমনে জানি আমাদের আলোচনাগুলো খুব লিঙ্ক হয়ে যায়, আলহামদুলিল্লাহ। মানে এটা আল্লাহর কাছে আসলে শুকরিয়া। তো এই যে মানুষ যেদিন হচ্ছে দেখে যে তাকে নিয়ে আর মানুষ ইন্টারেস্টেড না, মানুষ তার স্ট্যাটাস দেখতে যাচ্ছে না, মানুষ তাকে লাইক ফলো দেওয়া অফ করে দিছে, ফলোয়ার কমে গেছে, ফ্রেন্ডস কমে গেছে, হয়তো কোনো একটা কথায় একটা ফ্যান বেজ হচ্ছে ছিল ওটা সরে গেছে, তখন ওরা আস্তে আস্তে মেন্টালি ইল হইতে থাকে, মানে ইল না মানে ব্রেকডাউন ফেস করতে থাকে। এরকমও আছে মানুষ হচ্ছে নিজের আর মানে লাইফের মধ্যে কোনো দেখে না, কি বলবো, পারপাস দেখে না, অতটুকুতে শেষ করে দেয় নিজেকে। এটা একটা টার্ম আছে, এটা আমি টার্মটা মনে করতে পারতেছি না, মানে কি একটা জিনিস সেলফ কি একটা বলে, এই ঘটনাটা কি সেলফ স্টিম না, সেলফ স্টিম তো সে হারাইতে থাকে, সেলফ স্টিম হারাতে হারাতে একটা পর্যায়ে নিজেকে সে টার্মিনেট করে দেয়, সেটা বলতেছি না, এটা একটা আলাদা মানে একদম স্পেসিফিক একটা টার্ম আছে, মনে আসতেছে না। তো ওই ব্যাপারটা ওখানেই হয়, সে যখন দেখতে পাচ্ছে তার থেকে নতুনত্ব কিছু বেরোচ্ছে না, বের হবে থেকে, তুমি তো নতুন চর্চা করো নাই, সারাক্ষণ তুমি নিজের আপডেট দিয়ে গেছো, এটার মধ্যে নতুনত্ব কিছু নাই। তো তুমি চর্চা করছো, এটা ভুল জিনিস, তুমি নতুন চর্চা করো, তুমি 3 দিন 4 দিন 5 দিন ওয়েট করে তোমার যদি দিতেই হয় তাহলে তুমি ওভাবে করে কিছু ক্রিয়েট করো। ক্রিয়েট করার জন্য কিন্তু সে মাথাকেও টাইম দিচ্ছে না, এবং সে হয়তো যেটা জাস্ট ইমিটেট করতেছে, কেউ একজন করছে সে ওভাবে এটা করতেছে। হ্যাঁ, আমার ফ্রেন্ডরা ওরা পাহাড়ে গেছে, আমাদেরকে যাইতে হবে, পাহাড়ে যাই ওরা ওখানে জায়গায় এরকম জায়গায় ছবি তুলছে, আমাকে ওই জায়গাতে গিয়ে ছবিটা তুলতে হবে, ওইটাই আমাকে পোস্ট করতে হবে। নতুন কি হইলো এখানে? আর নতুন কিছু নেই। ঠিক আছে, তুমি ওকে দেখছো পাহাড়ে যাও, ইন্সপিরেশন পাইছো, দ্যাটস ভেরি গুড, পাহাড়ে যাও, ওই জায়গায় সেম জায়গায় দাঁড়াও, এই লাইনটা নতুন কোনো কিছু তুমি বেশি কিছু না, আপনি জাস্ট এই 5 নম্বর লাইনটা পড়েন। এখানে দেখতে পাচ্ছি, আমি বলতেছিলাম যে আমাদের কথাগুলো লিংক হয়ে যায়, যে এখান থেকে দেখতে পাচ্ছি না। 5 নম্বরটা পড়েন জাস্ট। 5 নম্বরটা বলছে হোয়াট পিপল ল্যাক আফটার এক্সপ্লোরিং সোশ্যাল মিডিয়া। আমি বলছি না আমাদের কথাগুলো লিংক হয়ে যায়। তো ওই যে সেলফ স্টিম থেকে তো আমি বললাম যে সে আসলে যে নতুন কোনো কিছু দিতে না পারলে না, ব্রেন থেকে তো কিছু আসবে না। এই জিনিসটা রাইটারদের ক্ষেত্রে হয়, মিউজিশিয়ানদের ক্ষেত্রে হয়, আর কার কার ক্ষেত্রে আমি বলতে পারবো না, আমার এই দুটো সবার ক্ষেত্রেই হয় না, আমি সবাইকে আমি কাউন্ট করবো না। আমি পার্সোনাল এক্সপেরিয়েন্স থেকে আমি বলতেছি, কেউ ইনফ্লুয়েন্সার, ওটাকে আমি জব মানি না। এটা আই এম নট এগেইনস্ট দি ইনফ্লুয়েন্সার্স, বাট আমি ওইটাকে জব মানি না। কেউ মডেল, এটা সে কাপড় চোপড় পরে হাঁটে, এটাকে আমি জব মানি না। সে টাকা পাচ্ছে, পাক, সমস্যা নাই। আমি এই জিনিসটাই বলতে কামাই করলেই ওটাকে আমি প্রফেশন বলবো না। আপনার এই যে ব্যাপারটা যেটা আপনি যেটা মাত্র তুলছেন, সোশ্যাল মিডিয়া ইজ দ্য মোস্ট ইজিয়েস্ট ওয়ে টু আর্ন মানি, এবং পিপল এটাকে মানুষ মনে করে যে যেখান থেকে টাকা আসে ওইটাই জব। আমি আপনার প্রস্টিটিউশন করি, দ্যাটস আ জব। আমি প্রফেশন বলছি, মানে সরি প্রফেশন, হ্যাঁ প্রফেশনে আমার মানে ওয়ার্ড চয়েস খুব বাজে, যাই হোক। তো প্রফেশন, একজন প্রস্টিটিউশন করতেছে, প্রফেশন। একজন অনলাইনে এসে এখন খুব সীমিত একটা মানে পেইড মানে পেইড প্রিমিয়াম ভার্সন, মানে কিছু সংখ্যক মানুষ যারা পে করবে তারাই দেখতে পারবে, এরকম প্ল্যাটফর্মের মধ্যে আপনার সেম জিনিসই করতেছে। এটা একটা প্রফেশন হয়ে গেছে, মানে ওএফ মডেল বলে আর কি।
আচ্ছা ওটা বাদ দিই, যদি এখানের মধ্যে যে নতুন যেগুলো কথা বলি ইনফ্লুয়েন্সিং এগুলো সেগুলোর কথা আসলে, প্রস্টিটিউশন হচ্ছে ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশন সৃষ্টির পর থেকে। ওয়ান অফ দ্য ওল্ডেস্ট প্রফেশনগুলোর মধ্যে এগ্রিকালচারের পর যদি সবচেয়ে ওল্ডেস্ট প্রফেশন হয় পৃথিবীতে এখন টিকে আছে, এটা টিকে আছে। এটা নিয়ে আমি একটা ভালো রিপোর্ট পড়ছিলাম, তো ওখানের মধ্যে ওরা জিনিসটাকে খুব থরলি ডিসকাস করছিল আর কি, দেন আমি ওদের সাথে অ্যাগ্রি করছি। তো ওখানের মধ্যে হচ্ছে ওরা ইনফ্লুয়েন্সারদেরকে নিয়ে কথা বলছে যে ইনফ্লুয়েন্সিং কোনো জব হতে পারে না। হ্যাঁ, এটা কোনো জিনিস না যে তুমি এখানের মধ্যে এসে কোনো কিছু করে দেখাচ্ছ, কাউকে প্রমোট করে দিচ্ছ, এটা জব হতে পারে না। এটা মানে প্রফেশনের অনেক ছোট একটা পার্ট হইতে পারে, বাট এটা জব হইতে পারে না। হ্যাঁ, এটা তো আসলে এই যে আমি আপনাকে বললাম না, প্রস্টিটিউশন জিনিসটা একটা রিয়েল লাইফ একটা ছিল, এক মানে লিভিং। এখন ওইটাকে সোশ্যাল মিডিয়ার আন্ডারে ফালায় বলতেছে এটা একটা প্রফেশন। ওই সেম জিনিস মানে সোশ্যাল মিডিয়াতে এসে করতেছে, প্রফেশন হয়ে গেছে। এটাতে কি হয়, ওই যে আপনার মানে এরকম অনেকের ইন্টারভিউ দেখছি, আমি তো আসলে পডকাস্ট বেশি দেখি এই কারণে তো এটা করতেছি। তো এরকম কার পডকাস্টে যেন, মানে পডকাস্ট না, এটা মানে পিয়ার্স মর্গানের একটা শোতে একজন ছিল, ও হচ্ছে স্টাডি করছে ল নিয়ে, ল নাকি সাইকোলজি দুইটার একটা নিয়ে হতো। তো তখন ও মানে মেয়েটাকে জিজ্ঞেস করছে পিয়ার্স মর্গান যে তুমি যখন 34-35 বছর পরে, মানে 40-45 বছর পর যখন তোমার বয়স হবে এরকম, তুমি তোমার বাচ্চাকে কি বলবা? তোমার বাচ্চা যখন বলবে যে আমার মা এই অনলাইনে মানে ক্যামেরার সামনে এসে এসব করছে, ওই মেয়ে বলছে যে they can cry on a Ferrari। আপনি ব্যাপারটা বুঝেন, they can cry on a Ferrari। আমি বুঝতে পারছি। এখানের মধ্যে হচ্ছে না স্ট্যান্ডার্ড সেট করাটাই, স্ট্যান্ডার্ড তো ইটসেলফ একটা মানে কি বলবো, মানে আমরা হচ্ছে মাপকাঠি, একটা স্কেল, একটা ম্যাট্রিক্সটাকে নষ্ট করে ফেলছি। এই মেয়েটার কথা এটা, সে বলতেছে যে ওর কাছে টাকা আছে, তার কাছে ফেরারি আছে, সে ফেরারিতে কাঁদতেছে, কিন্তু মানুষটা যে কাঁদতেছে ওইটা ওর কাছে ম্যাটার করতেছে না, ও ফেরারিতে বসে আছে সেটা ম্যাটার করতেছে। পসেশন টু সাম এক্সটেন্ট লাইফে পসেশন দরকার আছে, কিন্তু পসেশন থাকার পর যদি আমার কাছে পিস না থাকে, কামনেস না থাকে, আমি পসেশন, তখন মানুষ পসেশন ছেড়ে ছুড়ে দিয়ে চলে যায়। কত মানুষ এরকম জীবন ছেড়ে, আর সবচেয়ে বড় উদাহরণ তো হচ্ছে গৌতম বুদ্ধ, রাজপুত্র সিদ্ধার্থ, মানে নেক্সট ইন লাইন থ্রোনে বসবে, রাজার একমাত্র মনে হয় ছেলে সন্তান বা বড় সন্তান, আমি ওনার ইন ডিটেইল একটু চেক করে বলতে হবে। তো উনি সমস্ত কিছু ছেড়ে দিয়ে চলে গেছে না কেন? পিস অফ মাইন্ড নাই। ওনার স্টোরিটা কিন্তু এরকমই, যদি আমরা স্টোরিটাকে ওনার নিয়ে আসি, দেখা গেছে উনি একদিন, ওনাকে কখনো প্রাসাদ থেকে বেরোতে দেয় নাই, কখনো ওনাকে কষ্ট নামক জিনিসটার সাথে ওনার কোনো রকম মানে নাই, মানুষের দুঃখ কষ্টের সাথে কোনো কিছুর সাথে ওনার কোনো পরিচয় নাই। এবং কেন পরিচয় নাই? উনি হওয়ার আগে ওই জ্যোতিষী ডেকে, ওনার বাবা উনিও রাজা বা সম্রাট, তো উনি জিজ্ঞেস করছে ছেলে কেমন, জ্যোতিষী বলতে সব কিছু ভালো হবে, তবে একদিন সে সমস্ত সংসার ছুড়ে সে চলে দিয়ে এরকম হয়ে যাবে। তো রাজা তো বলছেন না, এটা তো রাজ্যের ফিউচার, একে তো এরকম হতে দেওয়া যাবে না। তখন রাজা বলছে ঠিক আছে, এই জীবন সুখ শান্তিতে ভরাই দেওয়াকে রাজপ্রাসাদ থেকে বেরোতে দেওয়া যাবে না। এরকম একদিন ছদ্মবেশে বের হয়েছে, 3টা জিনিস দেখছে। প্রথমে একজন যক্ষা রোগী দেখছে মনে হয়, তো সে তার নেভিগেটরকে জিজ্ঞেস করছে ওকে, বলছে যে ও রোগে কষ্ট পাচ্ছে, সে এরকম। তারপর দেখতেছে বার্ধক্য, একটা লোক বয়সের জড়থর হয়ে গেছে, যে কে, যে ও বুড়া হয়ে গেছে, যে ওর জীবন অলমোস্ট শেষ, সে দুর্বল হয়ে পড়ছে। ভিতরে তারা আলোড়ন তৈরি হচ্ছে, কিরে মানুষের জীবন এরকম হয়, আমি তো এগুলো জানি না। একটা মানুষ রোগে কষ্ট পাচ্ছে, বয়স বেড়ে যাচ্ছে, এই বিষয়গুলো উনি জানতো না। থার্ড, একজনকে দেখছে চিতায় দাহ করা হচ্ছে, এটা কি, যে এটাই হচ্ছে মানুষের শেষ। প্রাসাদে যায় উনি নর্মাল থাকতে পারে নাই। হি ওয়াজ এ প্রিন্স, ওনার নাম ছিল সিদ্ধার্থ। পরবর্তীতে উনি নির্বাণ প্রাপ্ত হয়ে নিজের নাম করছে যে নির্বাণা, তো উনি নিজের নাম গৌতম বুদ্ধ, মানে গৌতম নিছে আর কি। তো এই জায়গাটা তো সেখানে উনি বাসা থেকে বের হয়ে গেছে, ইন সার্চ অফ হোয়াট, পিস, কাম। সন্ন্যাস নিয়ে গেছে। গৌতম বুদ্ধও কিন্তু ফেরারিতে কান্না করতেছিল, রাজপ্রাসাদটা ওনার জন্য ফেরারি। মানে আমরা হিসাব করলে অনেক মানুষের জীবনে একটা ফেরারি থাকে, আমার একটা রাজপ্রাসাদ। দে উইল ক্রাই অন এ ফেরারি।
ঠিক আছে, বাচ্চারা যদি এরকম কান্না করে সে পরবর্তীতে গৌতম বুদ্ধের মতো এনলাইটেড পার্সনে মানুষের লাইফ চেঞ্জ করতে পারে, ইউ আর ভেরি ওয়েলকাম। সোশ্যাল মিডিয়া ইজ পেইং পিপল, দ্যাটস ওয়াই মানে মানুষ এখন যা পারে তাই বানায়। আসলে যাই পারে তাই বানায় না, এটার একটা রিজন আছে। ভিউয়ার্সরা ওগুলো বেশি দেখে, ওগুলো দেখে মজা, ওগুলাকে ওই দিকে যদি তাকে থ্রাইভ করা হয় দেখবে না। তারপরে হচ্ছে আমি এই সাইডে চলে গেছে। প্রথম দিকের আপনি ফেসবুকে ঢুকেন না, ফেসবুকে ঢুকলে এখন আপনি একটা বাল্ক লোড অফ মানে কন্টেন্ট সিলেকশন দেখেন না, এই জিনিসগুলাই মানে উৎপটাং কি করতেছে না করতেছে। আমি ফেসবুকে প্রায় অলমোস্ট 2 থেকে 3 মাস স্ট্রাগল করছি একটা অপশন অফ করার, ওই যে ভিডিও থাকে মাঝখান দিয়ে। এখন তো একটা নিউজ ফিড আসছে, একটা ফ্রেন্ড রিকোয়েস্ট আসছে, একটা ভিডিও আছে, একটা মার্কেট প্লেস আছে, একটা নোটিফিকেশন, একটা মেনু বার, এরকম 5-6টা থাকে না। ওইখানের যে মাঝখানের যে ভিডিও বাটনটা, এটা যে অফ করবো, আমি 2-3 মাস এটা নিয়ে স্ট্রাগলই করছি, আমি পারতেছিলাম না এটা অফ করতে। ঢুকলেই মাত্র বি গ্রেডেড মুভির সিন, বি গ্রেডেড মুভি। আচ্ছা, ফর মানে ডিসকাশন পারপাস আমি এই জিনিসটা বলি, আমাদের ইচ অ্যান্ড এভরিওয়ান ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে সবচেয়ে বড় এই ক্ষেত্রে অসুবিধা কোথায়? কারেজ। ওর কাছে ওই কারেজটা নাই। ফেসবুক কিন্তু এদিকে ওপেন, মানে না ফেসবুক এক্ষেত্রে ওপেন বলতে এক্ষেত্রে ফেসবুকের জিনিসটা লিবারেল। পছন্দ না হয় রিপোর্ট মেরা দাও, ব্লক করে দাও। না না না, ইটস ইফেক্টিভ না, হাইলি ইফেক্টিভ। খালি রিপোর্টগুলো ইসরায়েলের এগেইনস্টে কাজ করে না। আচ্ছা, ওইটা আবার ইন্ডিভিজুয়াল চলে যাচ্ছে। আর আমি বি গ্রেড মুভি দেখতে চাই না, আমি ওটা রিপোর্ট করতে থাকবো, আসবে রিপোর্ট করবো, আসবে রিপোর্ট করবো, আসবে রিপোর্ট করবো, আমার অ্যালগরিদম চেঞ্জ হয়ে যাবে। আমি ফার্স্টে কিন্তু বলছিলাম এটা একটা অ্যাডিকশন। এখন হ্যাঁ, আমার সেলফ কন্ট্রোল যদি থাকে তাহলে আমাদের আসলে না সেলফ কন্ট্রোল পুরো টপিকটা আসার কথাই না। সেলফ কন্ট্রোল মানুষের ক্ষেত্রে হচ্ছে কারেজের অভাবেই নেই। ও বলছে ঠিক আছে দেখবো না, পাল্টাই দিই, পরে কোনো একদিন দেখবো, মুড চিল হইলে দেখবো। সে ওই কারেজটা শো করতেছে না যে এটা আমার টেস্টকে ডাউনসাইজ করতেছে। এবং রুচির দুর্ভিক্ষ যে কথাটা বলে এইভাবে তৈরি হচ্ছে যে আমার সাহসের অভাব, আমি ভালোটা খুঁজে বের করতেও চাচ্ছি না, অলসতা করতেছি, খারাপটাকে হচ্ছে যে আমি সাহস করে সরাই দিচ্ছি না। অলসতা মেইন পার্ট। কারণ অলসতা আসলে এখন ঘুম থেকে উঠে মাত্র মোবাইলকে দেখতে হয় যে কি নোটিফিকেশন আসছে, মেসেজ আসছে। এখন তো কর্পোরেট লাইফে সবাইকে আসলে মোবাইল দেখতেই হয় যে আমার মেইল আসছে নাকি, কিছু আসছে নাকি। আচ্ছা, কর্পোরেট ওটা আলাদা, আমরা ওভাবে বলতেছি। কর্পোরেট পার্সনরাও তো হইতেছে এই জিনিসগুলো দিয়ে ইনফ্লুয়েন্সড হয়ে যাচ্ছে। হ্যাঁ, ইনফ্লুয়েন্সড হচ্ছে। তবে ওই যে মানে এখন বেসিক্যালি আপনি একদম কম বয়সের বাচ্চাই চিন্তা করেন, এখন কম বয়সের বাচ্চার কাছে মোবাইল আছে, ফেসবুক আছে। আমার এখনো মনে আছে 2011 কি 12 দিকে আমি হচ্ছে ফার্স্ট ফেসবুক অ্যাকাউন্ট যখন খুলছিলাম, তখন হচ্ছে ওই মানে সাল একটা বাগ ছিল, মানে সালটা বরাবর বসানো যাইতো না, মানে অনেকবার ক্লিক করার পরে তারপর এজ মানে বার্থ ইয়ার এই সালটা বসানো যেত। যতবারই আপনার 2000-এর দিকেই সেফ থাকতো একদম বাই ডিফল্ট। 2000 থাকলে না ওখানে বলতো যে মিনিমাম 18 রিকোয়ারমেন্ট, আপনার ফেসবুকে ঢুকতে হলে আপনার বয়স 18 হইতে হবে। আমরা অনেকে এরকম করছি যে আমাদের বয়স 1994-95 দিয়ে অ্যাকাউন্ট খুলছি, জাস্ট বিকজ আমরা যাতে অ্যাকাউন্ট খুলতে পারি, সেই জন্য আমরা কি করছি, এজ বাড়াই দিতাম। এখন কিন্তু এটা নাই, এখন হচ্ছে মেজরিটি অফ দ্য পিপলের জন্য কিন্তু কি করতেছে, এটা ওপেন করে দিচ্ছে। কারণ দেখতেছে যে ফেসবুক এখন মানে কমার্শিয়াল, পুরাই কমার্শিয়াল, ইজি মানি। ওরা এখন আর ফিল্টার করে না। এই যে গতকালকে শিহান ভাই রাতেবেলা বলতেছিল ফেসবুক পেইড করে দেওয়া উচিত, আমি বলছি এটা করবে না। ও কমার্শিয়াল খ্যাপ মারা শিখে গেছে, ও এখন আর পেইড প্রমোশন বা পেইড ভার্সন দেখে কখনো যাবে না। এই জন্য ঠিক এইখান থেকে আমাদের আবার এই আলোচনা স্টার্টিং এর মধ্যে চলে যায়, সে কেন যাবে না? কারণ মানুষ নতুন কিছু ক্রিয়েট করার জন্য পাচ্ছে না, নতুন কিছু কিন্তু আসতেছে না আসলে, মানে একজন ক্রিয়েটর থেকে নতুন কিছু আসতেছে না। আমি ওই কথাটা শুরুতে আবার বলতেছি, আমি বলছিলাম যে 2 ক্যাটাগরি মানুষ, একটা হচ্ছে মিউজিশিয়ান, রাইটার্স, ওদের একটা ব্লক আসে, ওরা লিখতে পারে না, দেখা যাচ্ছে ওর মাথায় কোনো নতুন গল্প বা কোনো কিছু আসতেছে না, তখন কি হয় সেটা ব্রেকে যায়, ব্রেক থেকে ফিরে এসে কিন্তু সে ভালো কিছুই লেখে, ভালো কিছু ক্রিয়েট করে। এখন তো ওইটাও মেরে ফেলছে চ্যাটজিপিটি। এখন না ওইটা ওভাবে মারতে পারবে না, এটা ওভাবে মারতে পারবে না। চ্যাটজিপিটি যত ভালো লেখুক হিউম্যান টাচে লিখতে পারবে না। বাই দ্য ওয়ে, আমারও কিন্তু একটা ব্লগ পেজ আছে, টকিও থটস, আপনাদের আমি লিঙ্ক দিয়ে দিব, আপনারা দেখবেন অবশ্যই।
ফ্রি প্রমোশন না রিলেটেড তো আমার তো সেম না আবার মানে জোকিং এই ক্ষেত্রে এই ব্যাপারটা হচ্ছে না এই ক্ষেত্রে হচ্ছে কি যে ওই যে বলতেছিলাম হুমায়ুন আহমেদের কথা হুমায়ুন আহমেদ না একটা পর্যায়ে বাজারে লেখক হয়ে গেছিল এবং এটা কখন বিফোর ফেসবুক আমরা আসি মানে বিফোর অ্যাভেলেবিলিটি অফ ফেসবুক আসি ক্ষেত্রে হুমায়ুন আহমেদ কীভাবে বাজারে লেখক হয়ে গেছে। ইনিশিয়ালি তো হুমায়ুন আহমেদ সব মানে বারুদ বই লিখতেছিল, নতুন নতুন আইডিয়া তার মাথায় আসতেছিল, তার ভালো বই মার্কেটে সেলও হইতেছিল, নো ডাউট ও ভালো লিখতেছিল, মানে মধ্যবিত্তের জন্য সে ভালো লিখতেছিল, পাশাপাশি হচ্ছে সে মার্কেটে কামাইতেছে। এবার তার কাছে প্রকাশনা করা বলা শুরু করছে, হুমায়ুন ভাই বছরে আপনাকে 2টা করে বই দিতে হবে, আপনার বই মার্কেটে খুব খায়। একটা রাইটারকে দিয়ে এভাবে কাজ করানো যায় না, ক্রিয়েটিভ পার্সনকে দিয়ে এভাবে কাজ করানো যায় না। পাবলিশারদের চাপে সে কি করছে, বাজারে কাহিনী লেখা শুরু করে দিছে। আবার দেখা যাচ্ছে একই কাহিনীকে ভিন্ন নাম দিয়ে ওই ঘুরে ফিরে একই জায়গায় মিলাই দিচ্ছে। হুমায়ুন আহমেদের একটা গল্প আছে, এটা মিসির আলীর ক্ষেত্রে একবার ঘটছে, আর একবার এমনি নর্মাল কাহিনী লিখছে। মিসির আলীর সময় গল্পটার নাম হচ্ছে বৃহন্নলা, হ্যাঁ মেটামরফোসিস। আবার একই গল্প পোকা, মেটামরফোসিস, সেম গল্প এবং সেম টু সেম এন্ড রেজাল্ট দুইটারই সেম, মেটামরফোসিস হয়ে গেছে। কেন ঘটছে এটা? ও বাজারি হইতে বাধ্য হয়েছে, কারণ ও কন্ট্রাক্ট সাইন করছে, কন্ট্রাক্ট সাইন না করলে ওর এগেনস্টে লিগাল অ্যাকশন হবে, এবং লিগাল অ্যাকশন হলে তার জন্য কি, তার ফেমের জন্য ক্ষতি হবে। সমস্যাটা কোথায়? তার ফেমে ক্ষতি হবে। ফেমে ক্ষতি হলে সমস্যা কোথায়? ওর ওই কারেজটা নাই, তার ফেম ক্ষতি হলে সে অন্য কিছু করতে পারবে। আচ্ছা এই জিনিসটা এবার আসি, ওই রাইটিং এ আছে, মানে ওই যে 2টা বই আছে, কিন্তু ওর 2টা বইয়ের মধ্যে ও হচ্ছে বিগিনিং এ মেনশন করে দেয় যে মানে আমার স্টোরির মধ্যে আমি গল্পের ক্যারেক্টারটা চেঞ্জ করি নাই, নামগুলো চেঞ্জ করি নাই। নন্দিত নরকে শঙ্খনীল কারাগার, ওই দুই গল্প কিন্তু হচ্ছে সেম। ও বলছে নামগুলো অনেক পছন্দ করে, ওটা বলছে হ্যাঁ নন্দিত নরকের শঙ্খনীল কারাগার। তো ওই অ্যাকচুয়ালি ওর লেখা ফার্স্ট বই হচ্ছে শঙ্খনীল কারাগার, বাট ফার্স্ট পাবলিশ হচ্ছে নন্দিত নরকে। আচ্ছা, যার কারণে দুইটাকে সে একই জায়গায় থেকে গেছে, ও যখন ভূমিকা লিখছে তখন ওটা লিখে দিয়েছে। আচ্ছা, এই জিনিসটা ছিল না আমার তখন এটার সাথে রিলেট করতে চাইতেছিলাম যে মানে এইটাও কি এখানে ইমপ্যাক্ট ফেলাচ্ছে, মানে কমার্শিয়ালিটি যে জিনিসটা। তো ওকে না তখন ওর বই চাপটা ছিল না, কারণ ওই যে সেম নেম ইউজ করছে। তো এখন এটা তো কখন হইতে পারে, এটা আপনার বা আমার ক্ষেত্রে কখন হতে পারে, যখন কেউ চাপ দিবে, আমার কাছে টাইম নাই মানে একটা নতুন ক্যারেক্টার ক্রিয়েট করার, তখনই তো আমি বলবো আচ্ছা ঠিক আছে সেম নাম দিয়ে দেই না। আর না এই ক্ষেত্রে তার হয় না, এই ক্ষেত্রে হচ্ছে যে ওই তার চাপটা ছিল না। তবে হ্যাঁ ওর একটা তাগিদ ছিল যে সে যেহেতু লিখতে পারে সে লিখবে, সে লিখে যাবে, কিন্তু সে পরম মমতার সাথে ক্যারেক্টারগুলোকে তৈরি করছে। আবার একটা পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে ওর ক্যারেক্টারের মধ্যে না আর নতুনত্ব কোনো কিছু আসতেছে না, ঘুরে ফিরে একই ক্যারেক্টার ক্রিয়েট হইতেছে। হুমায়ুন আহমেদ বেঁচে থাকলে কিন্তু এখন হিমুকে দিয়ে জুলাই আগস্টে একটা অসাধারণ কাহিনী লিখতে পারতো। পারতো। এই জিনিসটা আমি আমার মাথার মধ্যে চিন্তা করছি। এখন যদি গল্পটা বলে শাওন এসে স্ট্রাইক মারবে, নুহাস হয়তো শুনতে চাইতে পারে, শিলাও বলতে পারে যে কি করতে পারে, ওই শিলা মেধাবী মানুষ, সে বুঝে নেবে কি করতে পারে। শাওন এসে বলে যে না 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 নয়লা দা আজ দামাই না, এটা হচ্ছে যে আমি মানে না নট বিং সার্কাস্টিক, আমি সিরিয়াস যে আসলে এইখানে আমি স্টোরিটা এই জন্যই বলবো না, কজ ও যে সাহসের অভাবটা এখানে আমারও আছে, কারণ শাওনের সাথে আইনি লড়াইকে আমি পারবো না। আমরা আইনি লয়ার বই, মানে আমি এফোর্ড করা হয়েছে, লয়ার এফোর্ড করা হোক, এটাও ঠিক আছে। আমি বলে যে ভাই আমি জেল মাইনে, তোমরা জেলে ঢুকাই দাও। এই আপনারা আমাদের সাথে কেউ ঝামেলা করবেন না, আমাদের কিন্তু অনেক পরিচিত লয়ার আছে। আমাদের পরিচিত লয়ার থাকলে কি হবে, আমরা তাদের খরচ আলগাইতে পারবো না। আচ্ছা ভাই, তো আমরা শেষের দিকে যাই। ওটা হচ্ছে আমার নেক্সট টপিক হচ্ছে সোশ্যাল বিলিফ ভার্সেস রিয়ালিটি। এটা এই টপিকটা যখন আমি আসলে নোটে উঠে রেখে, আমার ভুলার সমস্যা আছে। তো এটা অ্যাকচুয়ালি রিসেন্টলি হয়েছে, আমি করোনার ডোজ দেওয়ার পর থেকে। এটা আসলে রুমারের কারণে কি আমার মাথার উপরে ইম্প্যাক্ট ফেলাইছে নাকি আমি জানি না, বাট এরকম আসলে হচ্ছে, আমি অনেক কিছু ভুলে যাই। তো এই কারণে আমরা একটা মানে এটা কি ফাইজলামি করি। ওনারা যদি বলে যে একটা জিনিস ভুলে গেছি, তখন আমি বলি ফাইজার। তো যাই হোক, তো এই কারণে আমি সবসময় নোট করে রাখি। এবং আমি যখন এই টপিকটা নোট করতেছিলাম, তখন আমার মনের ওই যে তখন বলছেন না থেকে মানে জিত থেকে বা রাগ থেকে কোয়েশ্চেনটা করছি,
ফার্স্টের দিকে বলছিলাম, এটা আমি মনের একেবারে আমার মনের সবচেয়ে শেষ পর্যায়ের কষ্টটা থেকে লিখছি। এটা আমি রিসেন্ট ইস্যুর সাথে রিলেট করার জন্য আমি টপিকটা আনছি। আপনার আসার আগে আমি আর ফরহাদ এটা নিয়ে কথা বলতেছিলাম, আমরা অন্য একটা ফাইজলামি করতেছিলাম, বাট ওইটার বেসিস আমি টানছি কথাটা। আপনি চিন্তা করেন, প্যালেস্টাইনের জন্য আমাদের মন যা টানতেছে, কতজন মানুষের জন্য সেম জিনিস টানতেছে। আমি মুভমেন্টে গেছি, বা আমি এরকম অনেক জায়গায় গেছি যেখানে হচ্ছে আমার কাছে জিনিসগুলো খুব খারাপ লাগছে, যে মানুষ ছবি তোলার জন্য যায়, মানে প্রুফ করতে যায়, হ্যাঁ আই এম ইন প্যালেস্টাইন, মানে মুভমেন্ট, সেফ গাজা, সেফ প্যালেস্টাইন, ফ্রি প্যালেস্টাইন, এই মুভমেন্টে আছে। বাট কয়জন মন থেকে ধারণ করে? আলটিমেটলি দেখবেন ফ্রি প্যালেস্টাইন করতে 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 একদিন গেল রেস্টুরেন্টে গিয়ে কি দেখলো, কোক আছে, কোক খেয়ে ফেলো। আলটিমেটলি ওদের রিয়েল লাইফ বিলিফ আর সোশ্যাল বিলিফ তো সেম না। আবার এই কোয়েশ্চেনটা আমি আসলে ব্যবসায়ীদের কাছেও থ্রো করতে চাই। ওই তখনও ফরহাদকেই বলতেছিলাম যে একটা কান্ট্রির মধ্যে, বাংলাদেশ ছোট একটা দেশ বলতে পারেন, কিন্তু যদি পপুলেশন দিক থেকে বলেন খুব ম্যাসিভ একটা কান্ট্রি। এই কান্ট্রির ম্যাসিভ মানে মেজরিটি অফ দ্য পিপল থিংস দ্যাট কোকা কোলা এবং এই যে কোকা কোলা বা ইসরায়েলি রিলেটেড যতগুলো প্রোডাক্ট আছে সবগুলোকে আমাদের আসলে বয়কট করা উচিত, ব্যান করা উচিত। কি শেষ কর প্রশ্ন। কি বলতাম, আপনি এটা শেষ করেন, বলেন। আমি ইসরায়েলের সাপোর্টে নাই। আপনি তো, আমরা তো কেউ ইসরায়েল না, মানে হচ্ছে যে আমি ওকে ডিফেন্ডও করবো না। ও আমার চাইতে 100 ইয়ার্স আগে চিন্তা করছে, ও ইন্টেলেকচুয়াল ওয়ারে গেছে, ও জানে। ও আমার কাছে যেটা বিশ্বাস হয় যেটা হচ্ছে যে ও এটা জানে যখন সে এই ধরনের অ্যাটাক চালাবে মানুষ কি করবে, কয়েকদিন ধরে বলবে যে বয়কট ইসরায়েল, বয়কট ইসরায়েল, বয়কট ইসরায়েল। এটা তার কাছে ক্যালকুলেশন করা আছে এবং এটার জন্য তার প্রিকশন রেডি করা আছে। ঠিক আছে, সে প্রিকশন কিভাবে রেডি করছে? এমন কোনো জিনিস বাদ নাই মানুষের ব্যবহারে, একেবারে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত সে জিনিসটা ক্রিয়েট করে নাই এবং মানুষকে এটা তো অভ্যস্ত করাইছে। ওই আমি ফার্স্ট এপিসোডে বলছিলাম, কিন্তু ওই যে আমরাই মানে ওদেরকে পালি ফেলাচ্ছি, কিন্তু আমরা জানিও না। না, আমরা ওদেরকে পালি ফেলাচ্ছি সেটা পরে, সেটা অন্য হিসাবে। ও আমার পারপাসে, এবং সেটা হচ্ছে যে সে আমাকে কি কি জিনিসের সার্ভিস দিচ্ছে, মাথার চুল থেকে একবার পায়ের নখ পর্যন্ত সমস্ত জিনিস। ঠিক আছে, এর বাইরে যা যা লাগবে আমার প্রত্যেকটা জিনিস সে আমাকে ভালো গুণাগুণ সম্পন্ন জিনিস দিচ্ছে। এবং বলতে পারবি যে বাংলাদেশে কোনো প্রোডাক্ট ওদের প্রোডাক্টের সাথে কম্পারেবল, তাহলে আমি কিভাবে ওটা ইউজ করবো? মুসলিম ওয়ার্ল্ডের একটা প্রোডাক্ট দেখানো যাবে যে ওটা ইসরায়েলের সাথে কম্পেটেবল, ইসরায়েলি প্রোডাক্ট বা ইসরায়েল বেসড কোম্পানি, ইহুদি বেসড কোম্পানির সাথে এটা কম্পেটেবল। ধরলাম এইটার নাম কি, পিজা হাট কি ওদের? আই ডোন্ট নো, আমারও জানা না। কেএফসি কি ওদের? হ্যাঁ, কেএফসি তো বাংলা কয়েকদিন আগে ভাঙছো তো ফ্রাই গাইস, ভাঙছে বলে কি ওদের নাকি? ভাঙছো, লুট তো বাটাও করছে, কিন্তু বাটা তো ইউরোপিয়ান কোম্পানি। এই যে যদি বাংলাদেশে ফেরো রোচারের কোম্পানি থাকতো না, তাহলে ওই যে চকলেট ফেরো রোচার, তাহলে বলতো যে নাম যেহেতু বিদেশি তার মানে ইহুদি হবে। চকলেট, আমার এক ফুফা, আমি পারিবারিক গল্প বলে ফেলতেছি, আমার এক ফুফা বিস্কুটের মধ্যে ইংলিশ লেখা আছে, ইংলিশ ইহুদিদের বিস্কুটের মধ্যে পানি দিয়ে নাম মুছে তারপর বিস্কুট খাইতো। হালাল। তো যাই হোক, এখন ওরা জানে যে আমরা বয়কট করব, কয়দিনের জন্য করব, কারণ আমি তো কোয়ালিটি প্রোডাক্টের সাথে অভ্যস্ত এবং আমার যার আশেপাশে যে প্রোডাক্টগুলো আছে সেগুলো তো কোনোটা না কোয়ালিটি প্রোডাক্ট না। তখন কি হবে, ঘুরে ফিরে আমি ওর জিনিসটা ঠান্ডা করে দিবে, ঘুরে ফিরে আমি ওর প্রোডাক্টের কাছে যাবো। তা আমি তোকে কন্টিনিউসলি রিফুইলিং করতেছি। ওরা আমি খাওয়া যা না খাওয়া হতা, মানে ওর প্রোডাক্ট আমি কনজিউম করা যা না করা হতো, বয়কট করে ও জানে ওটা হিসাব করা আছে। ওর সাথে যাইতে হবে ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার, ওর বাজেটের সাথে আমি পারবো না। যখন প্যালেস্টাইন আর ইসরায়েলকে 47-এ হচ্ছে বেলফোর্ড অ্যাকর্ডের আন্ডারে ভাগ করে দেওয়া হয়, দুইটা দেশের বাজেট কত? স্টার্টিং বাজেট ওয়ার্ল্ড প্যালেস্টাইনকে দিল $11 বিলিয়ন, ইউএসএ ইসরায়েলকে দিল $300 বিলিয়ন। 50s আসতে আসতে সেটাকে আরো $200 বিলিয়ন করে দিল। প্যালেস্টাইন নতুন করে বাজেট পাইল না। ইনিশিয়ালি একটা রাষ্ট্রের বাজেট
ডেসপেরিটি হচ্ছে একটা 11 বিলিয়ন, একটা $500 বিলিয়ন। সামনের দিকে আগাবে কে? যখন 2023 অক্টোবরের 7 তারিখ এই অ্যাটাক ইসরায়েল লঞ্চ করে, সেই দিনে ওদের দুই দেশের ব্যাংকের ব্যালেন্স জানোস, রিজার্ভ জানোস ওদের? প্যালেস্টাইনের হচ্ছে 1.3 বিলিয়ন প্লাস। প্যালেস্টাইনের 1.3 বিলিয়ন প্যালেস্টাইনের ব্যাংকের রিজার্ভ। 11 বিলিয়ন থেকে 1.3 বিলিয়নে নেমে গেছে। হয়তো মাঝখানে উঠছে, আমরা জানি না, বাট আমি বলতেছি যে 2023 অক্টোবরের 7 তারিখে আগে, ধরলাম 6 তারিখ, ওই সময়ে প্যালেস্টাইনের ব্যাংকের রিজার্ভ হচ্ছে 1.3 বিলিয়ন। এগুলো ইয়াতে রিসার্চ গেট বা এই ধরনের ইয়াগুলোতে, ওয়েবসাইটগুলোতে, পোর্টালগুলোতে রেফারেন্স হিসেবে অ্যাভেলেবল পাওয়া যাচ্ছে, যেন আমি আলাদা করে বলতেছি না। ইসরায়েলের বাজেট, ইসরায়েলের রিজার্ভ তখন কত জানা আছে? এনি ওয়াইল্ড গেস? $200 বিলিয়ন। ওয়ারফেয়ারে জিতবে কে? এই যে এত মাইর খাওয়ার পরে, এত কিছুর পরেও এরা শুধুমাত্র এদের স্পিরিটের কাছে হার মানে নাই। প্যালেস্টাইনিয়ানরা সারেন্ডার করে না, যে করে নাই। ওদের দেশে কি ইয়াতে প্যালেস্টাইনে কি মানে ইসরায়েলের প্রোডাক্ট বিক্রি হয় না? পাশাপাশি দুইটা দেশ, বর্ডার দেশ। তাহলে এখন বয়কট কি হইতেছে ওখানে? আমরা ধরে নিলাম ওরা তো আজীবন শত্রু বলাই ভালো, এরা আজীবন শত্রু। এটা কি কোনোখানে ইয়ে হয়েছে, থামছে? প্যালেস্টাইনিয়ানদের ডিপেন্ড করতে হয়েছে না ইসরায়েলের উপরে? ইসরায়েলের প্রোডাক্ট কিনে খাইতে হচ্ছে। সার্ভাইভাল গেমের ক্ষেত্রে এখন ওরা এটা জানে, ওরা হইতেছে যে এই বিষয়টাকে ওরা হচ্ছে যে এভাবে করেই ডিজাইন করছে। তাহলে তোমাকে যদি এই ডিজাইনের বাইরে যাইতে হয়, তোমাকে হচ্ছে নিউ ইন্টেলেকচুয়াল প্ল্যান এবং ডিজাইন নিয়ে আসতে হবে, যেটা এখন আমি জানি না অনেস্টলি স্পিকিং। কিন্তু এই জিনিসটা বোঝা যাচ্ছে, এটা তো ওর কাছে ডিজাইন করা আছে, দেখা যাচ্ছে। কারণ তুমি কয়দিন ধরে আসবা যে তুমি বয়কট, আমি এভাবে প্রোটেস্ট করবো তোমার এগেনস্টে, ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ারে তোমার এখানে মার্কেটের শেয়ার নামাই দিব। মার্কেট শেয়ার যখন ওর পড়ে যাবে, 6 মাস পরে সে মার্কেট ইয়া করে দিবে, ওয়ার ঠান্ডা করে দিবে, ও আবার কয়দিন পড়বে, আবার কয়দিন পর মারবে। তবে এইবারে না সমস্ত লাইন ক্রস করে গেছে। ওদের মিলিটারি বাজেট, ওদের যা আছে এইরকম। আমি আরো কিছু তথ্য এখানে দিই ইসরায়েল সম্পর্কে, আমার শুনে খুব খারাপ লাগছে। 85,000 টন বোম্বার্ডেন্ট প্যালেস্টাইনের ল্যান্ডে ড্রপ করা হয়েছে। 85,000 টন ফ্লোরিন বম। এটা লাস্ট মার্চে, নভেম্বর পর্যন্ত, নভেম্বর 2024 পর্যন্ত 85,000 টন বোম্বার্ডেন্ট ড্রপ করা হয়েছে প্যালেস্টাইনের ল্যান্ডে। এবং 7 তারিখ থেকে 2023 7 অক্টোবর থেকে অগাস্ট বা সেপ্টেম্বর পর্যন্ত কি পরিমাণ ডেব্রি ওখানে ক্রিয়েট হয়েছে কোনো আইডিয়া আছে? 42,000 টন। হিরোশিমার চাইতে 14 to 15 টাইমস হায়ার। এই ডেব্রিগুলো সরাই রাখবে কোথায়? ডেব্রি তো ক্রিয়েটিভ হয়ে গেছে, আসলে তো এটার মানে ইনএভিটেবল একটা অবস্থা এখন এই জায়গায় চলে আসছে। হিউম্যান বসবাস করার মতো কিচ্ছু নাই, এটাকে সরাই এক জায়গায় রাখতে পারে। ল্যান্ড কোথায় রাখবে, কোথায়? এবং ওরা হচ্ছে ওদের সব লাইন ক্রস করে গেছে। দ্যাটস ওয়াই এক্সপার্টদের, ম্যাক্সিমাম এক্সপার্টদের ক্ষেত্রে এটা অপিনিয়ন হচ্ছে দিস ইজ দ্য লাস্ট অফ জায়নিজম। এ আর হবে না, এইখানে এরা পুরোপুরি ওয়াইপড আউট হয়ে যাবে। মানে ওয়াইপড আউট হবে মানে যে ইহুদিরা টিকে থাকবে। জায়নিজমের যে পার্টটা আছে বলতেছে যে ওদের মানে ওরা বিভিন্ন এক্সপার্ট অনেক রকম প্রেডিকশন দেখে, অনেক রকম মানে কি বলে হাইপোথেসিস দেখে। ওরা বলতেছে যে ওরা জায়নিজম পিক করে ফেলছে, এখন এটা আস্তে আস্তে মানে ডিক্লাইনিং স্টেজেই আছে, ডিক্লাইনিং এ আছে। এবং এখানে মধ্যে ওরা এটা টোটালি এখন ওরা শেষ হয়ে যাবে, মানে দ্য এন্ড, দ্য লাস্ট অফ জায়নিজম। ওরা নিজেদেরকে রক্ষা করছে। রেড হাইফার কত কিছু করলো, থার্ড টেম্পল কিছু হয়েছে, জায়নিজমরা তো করছে। আর জায়নিজম তো এটা পলিটিক্যাল মুভমেন্ট, এটার সাথে ইহুদিজমের কি? বাট ওরাও সাপোর্ট করে, বা ওরা হচ্ছে যে ওকে টপল করতে পারতেছে না, তো দায় তো নিবা, তুমি নিবা না? তো এই যে মানে সোশ্যাল বিলিভের সাথে যে রিয়েলিটির কনসেপ্ট, ওখানে আমি আবার বলতেছিলাম, যেখানে আমি নো বলছে যে এখানে তাহলে ইসরায়েলকে হারানোর জন্য, সেক্ষেত্রে ওরা ওই দুইটা জিনিস আমাকে রেডি করে ফেলছে। আমি জানি তুমি বয়কট করবা, হয়তো তুমি আমার পণ্য কিনে খাবা।
হ্যাঁ, কারণ তোমাকে আমি অভ্যস্ত করছি এই যে ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার, তাহলে এখানে ডিফারেন্ট গেম কি হইতে পারে, ওদের পরিমাণ একই কোয়ালিটি, না পণ্য হারাম করে দিয়ে কি হবে, সেম কোয়ালিটি, সেম টেস্ট, সেম প্রেফারেন্স এবং সেম সার্ভিস দিবে, ওইরকম জিনিস মার্কেটে আনতে হবে, মার্কেট পেনিট্রেট করতে হবে, হারাইতে হলে বয়কট দেওয়া হবে না। আমি একটা ঘটনা বলি, আমাদের একটা মানে আঙ্কেল আমাকে একটা ঘটনা বলছিল, উনি হচ্ছে কাতারে জব করতো, যখন জিসিসি কান্ট্রিগুলো কাতারের উপরে হচ্ছে এম্বার্গো দিল, স্যাংশন দিয়ে দিল, তখন হচ্ছে কাতার কি করতো, তার বন্ধু রাষ্ট্রগুলো যেহেতু পাশাপাশি ওরা থাকে, ওরা ট্রেড অ্যান্ড কমার্সের কারণে হচ্ছে পাশের কোনো একটা দেশ থেকে গুঁড়া দুধ ইম্পোর্ট করতো ফর ফ্রেন্ডশিপ পারপাস। তো ওইটা হচ্ছে কাতারের কারেন্সিতে 10 টাকায় কাতারের মার্কেটে সেল করা হইতো, বুঝে দেখিস। যখন কাতার উপরে এম্বার্গো আসে, তার মানে জিনিস এসে বন্ধ হয়ে গেছে। কাতার মোস্ট স্মার্ট গেম খেলছে। কাতার তার মিনিস্ট্রি অফ কমার্স, ট্রেড দেন ইকোনমিক্সকে ডেকে সে এখানের মধ্যে একটা ঘটনা বলছে যে ওই আঙ্কেল ব্যাংকে ছিল এবং বেশ টপ পজিশনে ছিল, ওনারা মিটিংয়ে ছিল, ওনারা বলছেন। তো তখন বলছে যে এটা সলিউশন কি, দেশের মানুষ তো গুঁড়া দুধ খেয়ে অভ্যস্ত, আশেপাশের কান্ট্রিগুলো থেকে আসবে না, তাই না? ওরা বলছে ওরা তো হোমগ্রোন দুধ তৈরি করবে। কি করা যাবে, ওই দুধের নাম নিচ্ছে, দুধের কোয়ালিটিতে সবকিছু চেক করছে, দেন এটা হচ্ছে যে এক্সপার্টদের সাথে কথা বলছে যে আমাদেরকে এই কোয়ালিটি, এই টেস্ট, এই সেম সব কিছু এই দুধটা প্রডিউস করে দিতে হবে। বলছে ঠিক আছে, আমরা এটা পারবো, সব কিছু সম্ভব হবে, তাহলে ঠিক আছে প্রোডাকশনে যাইতে হবে। প্রোডাকশনে যাওয়ার জন্য কী করতে হবে, তখন হচ্ছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড থেকে ওরা হচ্ছে বিপুল পরিমাণ ক্যাটাল নিয়ে আসছে, যাদের থেকে মানে গরু নিয়ে আসছে খুব সম্ভবত, তো আঙ্কেল ক্যাটাল কথাটাই বলছিল। তো ওইটা ওদের কাছ থেকে নিয়ে আসছে। এবার দেখতেছে যে এদেরকে তো পায়লা পুষে বড় করতে হবে, তাই না? এদেরকে তো লালন পালন করতে হবে। তো ওদের এখানে সাউথ এশিয়ান অনেক বেশি কাজ করে, বাঙালি, ইন্ডিয়ান, পাকিস্তানে যারা হচ্ছে আগে জমিতে কৃষি কাজ করতো, ভাগ্যের অন্বেষণে এখানে হচ্ছে রাজমিস্ত্রি কাজ হচ্ছে। তখন বলছে যারা এই কৃষি কাজ, গরু ছাগল পালার কাজে আসবা, গরুর দুধ দোহানোর কাজে আসবা, আগের চেয়ে 3 টাইমস বেটার তোমাদেরকে আমরা পে করব। ওরা ওখান থেকে ছেড়ে এখানে আসছে। কাতার তার নিজের মার্কেটে নিজের পণ্য প্রডিউস করছে। আগেরটা হচ্ছে ওরা ওদের কারেন্সিতে 10 টাকায় বিক্রি করতো, নতুন প্রোডাক্টটা সেম টেস্ট, সেম কোয়ালিটি, সেম সার্ভিস সব কিছু কাতারি কারেন্সিতে 3 টাকায় বিক্রি করতেছে। মানুষ ইনফ্যাক্ট এবার বেশি খুশি, আমার তো টাকা বাঁচতেছে। কাতার এখন তার পাশের কান্ট্রি থেকেও দুধ আনে না, নিজেরা চালায়। আরেকটা এক্সাম্পল দিই, চায়না। ওরা সকল প্রকার ফেসবুক থেকে শুরু করে সবকিছু বাদ দিয়ে দিচ্ছে, ওদের ওন আছে সোশ্যাল মিডিয়া টাইপের প্ল্যাটফর্মগুলো নিজেদের মধ্যে থাকে, ওরা থাকে ওটাও ওখানের মধ্যে ওই মানে নিজেদের প্রোডাক্ট ইউজ করে, বাট ওদের মধ্যে ফিল্টার করে চালাইলো। ব্যাপারটা হচ্ছে যে ওরা আরেকটা জিনিস খারাপ করতে পুরো ওয়ার্ল্ড থেকে কাট অফ করে ফেলতে, ওয়ার্ল্ড থেকে কাট অফ করে না। কাতার যেটা করছে, সে নিজেকে কিন্তু ডেভেলপ করছে, আরো সেলফ ডিপেন্ডেন্ট করছে, মানে সে তো ইন্ডিপেন্ডেন্ট অ্যাপ্রোচটাকে সে গ্রহণ করছে, নিজের প্রোডাক্ট নিজে ক্রিয়েট করছে। এখন সে তার আদার কান্ট্রির উপর ডিপেন্ড করতে হয় না। তাহলে আদার কান্ট্রিগুলো হয়তো ওর থেকে কিনতে পারে, আমি এটা জানি না, কারণ 10 টাকার জিনিস 3 টাকায় মার্কেটে বেচা হইতেছে, মানুষ তো খুশি। উনি এরকম একটা ঘটনা বলছিল, কাতারে একবার একটা গাড়িতে আগুন লেগে গেছে, কেউ একজন একটা ভিডিও করছে, কাতারে ফায়ার সার্ভিস যায় বলতেছে যে তোমাকে এটা ভিডিও পাবলিশ করতে দেওয়া যাবে না, এটা কাতারের জন্য মানে ডিফেম হবে। সে তো রাজি না। তো কাতার পরবর্তীতে মনে হয় ওকে একটা মানে ট্রুস অফার করছে, ট্রেড হবে তোমার সাথে, হ্যাঁ ভিসা এক্সটেনশন করে দেব, থাকো, কিন্তু এটা করিও না। কান্ট্রি যখন সার্ভ করবে, যদি আমার দেশের মার্কেটে যারা বাংলাদেশের লোকাল কংগ্লোমারেটরা আছে, ওরা যদি আসলে আমাকে ভালো কোয়ালিটি হেলদি ফুড খাওয়ায়, আমি কেন নিজেদের উপর ডিপেন্ড করবো? ধর একটা বাংলাদেশের গ্রুপ XYZ, সে হইতেছে যে একইভাবে কোকের মতো করে অল্টারনেট বেভারেজ ড্রিঙ্ক প্রডিউস করতেছে, যদি কোনো ধরনের বেভারেজ ড্রিঙ্ক হেলথের জন্য ভালো না, ফার্স্ট অফ অল না খাওয়াই ভালো। আচ্ছা, তারপরও যেহেতু আমরা সবসময় কোকা কোলাকে নিয়ে কথা বলছি, কোকা কোলা ইসরায়েল প্রোডাক্ট, তো আমাদের এখানের মধ্যে নতুন একটা কোনো কোলা আনতেছে, ঠিক আছে? ওই কোলাটা যদি মানে কোকের টেস্টে সেল করতে পারে, সেম দাম সেম কোয়ালিটি, বা ইনফ্যাক্ট দাম কমা দিতে পারে, কোকা কোলা মার্কেট পেনিট্রেট খেয়ে থাকবে না এখানে।
অলিগারকে বা সিন্ডিকেট ভাঙতে হইলে মার্কেটে নতুন প্লেয়ার আনতে হয়। পুরা ওয়ার্ল্ড ইসরায়েলের সিন্ডিকেট হয়ে গেছে, এখন মার্কেটে নতুন প্লেয়ার আনতেই হবে, মার্কেটে নতুন প্লেয়ার আনতেই হবে, না আনলে এটা হবে না। আর একটা কথা হবে, তাহলে আরবরা কেন চুপ করে বসে, প্যালেস্টাইনের পক্ষে কথা বলো না কেন? এটা হচ্ছে বাহরাইনের একজনের মানে ওদের ফরেন সার্ভিসের অনেক বড় মাপের কোনো একজন কর্মকর্তা হবে, তো উনি একটা ঘটনা বলছে যে আসলে আরবরা কিন্তু মূর্খ। হ্যাঁ ঠিক আছে, আরবদের বিজনেস ভালো, আরবদের এখানে আছে, কিন্তু সে অ্যাকচুয়ালি সোললি ডিপেন্ড অন ন্যাচারাল রিসোর্সেস। উই ডোন্ট ডাউট দ্যাট। হ্যাঁ ওদের ন্যাচারাল রিসোর্স আছে, কিন্তু এটাই আছে, আর কিছু নাই, তাই না? তো এখন ও কি করছে, ওর এটার সাথে যাবতীয় যত সার্ভিস আছে সবগুলো কার থেকে পাইছে? ওয়েস্ট থেকে পাইছে। স্কাই ক্র্যাপার থেকে শুরু করে ভালো গাড়ি থেকে শুরু করে মানে যত কিছু আছে সমস্ত কিছু সে কার থেকে নিছে? ওয়েস্টের থেকে নিছে, সার্ভিসটা ওয়েস্টের থেকে নিছে। এখন ওয়েস্ট আছে ইসরায়েলের ইন ফেভারে। এখন এদের ঘটনা হচ্ছে কি খুব সিম্পলভাবে বলছি, ঘটনা কিন্তু অনেক লম্বা, এটা অনেক বড় ডিসকাশন। তো ওখানের মধ্যে খুব সিম্পলি ব্যাপারটা হচ্ছে ওই আরবরা যদি প্যালেস্টাইন সাপোর্ট করতে যায়, ওয়েস্টরা ওদের সার্ভিস বন্ধ করে দেয়। তখন সাফার করে কে? আরব কান্ট্রিগুলোর মানুষগুলো। মানুষ সাফার করতে পছন্দ করে না, মানুষ আরেকজনের সাফারিংস দেখে ইমোশনাল হয়, কিন্তু নিজে সাফারিংস নিতে রাজি না। পাগলা তার ছিঁড়া মানুষ না হলে সে আরেকজনের সাফারিংস নেওয়ার জন্য প্রস্তুত না। মানে ও কিদা কষ্ট পাচ্ছে দেখিও তো, আমি কিদা কষ্ট পাই দেখি তো। আমাদের রোজা গেছে, আমরা ফাস্টিংটাকে আমি জাস্ট ওই সাওম মানে সিয়াম না বলে সাওম না বলে আমি হচ্ছে ফাস্টিং এর পার্টটা বলতেছি, সেলফ রেস্টিং এর পার্টটা না, জাস্ট ফাস্টিং এর পার্টটা বলছি, উপবাসের অংশটা বলতে আমরা না খেয়ে থাকার। অ্যাট দ্য ভেরি বিগিনিং অফ দ্য ডে আমি কল্পনা করছি এন্ড অফ দ্য ডে আমার প্লেটে কি কি থাকবে, এন্ড অফ দ্য ডে আমি কি কি দিয়ে খাবো। আমরা ইফতার পার্টি প্রোগ্রাম করতে গেলে কি কি খানা হবে আগে ওটা আলোচনা করি। বাট দ্য পারপাস অফ দিস মানে অ্যাক্টিভিটি যেটা হচ্ছে তুমি জানো না তোমার প্লেটে কি থাকতে পারে। কারণ এটা হচ্ছে কি যে আমি যারা খাবার পায় না পৃথিবীতে তাদের সাথে আমি ওই জায়গায় একটা একই সিনার্জিতে আসছে, মানে একই জায়গায় আমি মানে নিজেকে প্লেস করতেছি। কিসের জন্য? যে ওর কষ্টটাও আমি ফিল করতে পারবো। মানে অনেকগুলো পারপাসের মধ্যে একটা পারপাস না। তার মানে কি হবে, একটা গরিব লোক তো সে জানে না সন্ধ্যার সময় তার খাবার জুটবে কি জুটবে না। আমি যখন দিনের শুরুতে চিন্তা করছি আমার পেটে কি আসবে, তখন কিন্তু আমি তার খিদা বা তার কষ্ট কখনো অনুভব করতে পারবো না। আমার ওইটা ফেলে দিয়ে চিন্তা করতে হবে আমার প্লেটে যা আছে ওইটাই আমি শুক্রিয়া। যদি আজকে আমার প্লেটে হইতেছে যে 2টা জিলাপি কম থাকে, 2টা বেগুনি কম থাকে, আই এম স্যাটিসফাইড। আই এম মেন্টালি মানে কনভেইং আ মেসেজ টু মাই সেলফ, আই এম স্যাটিসফাইড। আমার প্লেটে কম কেন, আলিমের মধ্যে মাংস নাই কেন? তাহলে হচ্ছে যে আরেকজনের কষ্ট ফিল করা যাবে না। আমি শুধু দেখে যে কারণে প্যালেস্টাইনিয়ানদের ইমান দেখে অবাক হই, আরে এত মাইর খাওয়ার পর সারেন্ডার কেমনে না করে, হোয়াইট ফ্ল্যাগ কেমনে না ওঠে, কজ ও জানে যে এটাই আমার লাইফ। আরবদের ক্ষেত্রে হচ্ছে ওরা ওই কমফোর্টটা ছাড়তে পারতেছে, তো মাথায় সেট করে নিছে যে আমার কেউ না থাকলে আল্লাহ আছে। মাহমুদ দারউইশের কবিতা পড়ছস? মাহমুদ দারউইশ লোকটার নামই ওটা, প্যালেস্টাইনিয়ান কবি, পড়ে দেখিস। ওর ওয়ার্ড পড়লে মানে তুই ওর কবিতাকে দুইভাবে ইন্টারপ্রেট করতে পারবি। একটা হচ্ছে ওয়ার্ড টু ওয়ার্ড, যে কোনো আসলে কেউ ওয়ার্ড টু ওয়ার্ড ইন্টারপ্রেট করা যায়। তখন তুই মনে হয় যে আরে সালা এইটাই না হইতেছে যে আমার জন্য একটা সেরা রোমান্টিক কবিতা, আমি আমার পার্টনারের সাথে এই ধরনের কবিতা শেয়ার করব, দরকার হলে আমি নিজে পড়ে শোনাবো। আরেকটা হচ্ছে কবি কোন পয়েন্ট অফ ভিউ থেকে লিখছে, ফর দ্য লাভ অফ প্যালেস্টাইন। তখন তুই বলছি কি রে ভাই, মাথা তো ফাড়ি গেল ভাই, এই লোক কিভাবে চিন্তা করছে একটা দেশকে নিয়ে এভাবে ভাবা যায়। এই লোকটার কাছে, এই লোকটার রাইটিংয়ে আমি এই জিনিসটা দেখছি, বিপ্লবী প্রেম। বহুত মানুষ রোমান্টিসাইজ করছে ওয়ার্ডটাকে নিয়ে, কিন্তু বিপ্লবী প্রেম ব্যাপারটা এন্টায়ারলি, হয়তো আরো রাইটার আছে আমি চিনি না, কিন্তু উনার রাইটিং এর মধ্যে আমি অনেক বেশি দেখছি।
অনেকগুলো ইন্টারভিউ দেখছি, ভালো লাগছে। ইদানিং হচ্ছে কাউকে ভালো লাগলে তার ইন্টারভিউ দেখি। ওই এর মতো আপনি হয়ে গেলেন, অল্প একটু দেখার পরে তারপর আবার পুরোটা দেখি একটু। না না দেখবো, আমার তো ওইটা নিয়ে জিনিসটা, আমার হচ্ছে যে ঘটনাটা কি, তুমি আমাকে পরিচয় করাই দাও, আমি পুরোটা নিব। আগে সামারিটা দেখি যদি ভালো লাগে। না আগে সামারিটা দেখে ভালো লাগে না, আমার হচ্ছে যে ওই জিনিসটার ক্ষেত্রে কেমন যাচ্ছে। আচ্ছা, ইন্টারেস্ট পোষণ করানো আগে, আমাকে তো পরিচয় করাইতে হবে, আমি আউট অফ নোহোয়্যার কেমনে জানবো? আগে অ্যাটেনশন গ্যাদার করাটা আমারও তো বলতে হবে যে জিনিসটার নাম কলম, তারপরে আমি চিন্তা করি কলম দিয়ে কি কি করা যায়। আমি তো ডাইরেক্ট এটা নিয়ে মহাকাব্য করতে পারবো না, পরিচয় তো করা দিতে হবে। যেমন সামনে এটা, যেটার নাম মাইক, যেটা কত রকম ফাংশন আছে আমি তারপরে গিয়ে না জানবো, বাট আমাকে থেকে জানতে হবে যে এটা মাইক। তবে ওভাবেই দেখছি মাহমুদ দারুশকে যখন দেখছি, তার লেখা এবং কতজন থেকে পছন্দ হয়েছে, তখন বলছে না আমি ইন ডেপথে যাবো, তার ইন্টারভিউ দেখি, তার ইনসাইট শুনি, ঘন্টার পর ঘন্টা। মানে পডকাস্ট দেখার বা শোনার পারপাসটা কোথায়? এইখানেই তো, হোল সিনটা দেখতে চাই, নট ক্লিপকার্ট দেখতে চাই। আমি এক্ষেত্রে সাফা কবিরকে সাপোর্ট করে একটা কথা বলি। তুই বলো যে এই মাইয়ারও সাপোর্ট দেওয়ার কথা বলতেছেন এখানে, এটা হইতেও পারে না হইতে পারে, বাট আমি একটু জাজমেন্টাল বলতেছি। ও একবার ওর একটা ক্লিপকে কাইটা সাইটে ওরা পুরা নাস্তিক বানায় ফেলছিল। হ্যাঁ, তো আল্লাহ বিরোধী, ও এটা সেটা, ঠিক আছে, ও ধার্মিক না, ওর বাপকে নিয়েও মানে ওর বাপ চেঞ্জ করে দিয়েছে ডাইরেক্ট। হ্যাঁ, তো ব্যাপারটা হইল কি, সরি, ব্যাপারটা হচ্ছে ওকে প্রশ্ন করা হয়েছিল, মানে আমি ক্লিপটা বলতেছি যে আপনি পরকালের জীবনে বিশ্বাস করেন কিনা। সে বলছে আমি যেটা দেখি না আমি সেটা কেন বিশ্বাস করবো। ফার্স্টে ক্লিপ আসছে এটা, নর্মালি বাঙালি দেখে হোক বা এটা তো আসলে গ্লোবাল একটা কনস্পিরেসি, যে ক্ষেত্রে সবাই ফুসে উঠছে, ওরে তো মারি ফেলতে হবে, এই সেই নিজেও যে আমাদের যে মব ইন্টেনশনটা ভিতরে কাজ করে সেটা ওটা কাজ করতেছে। মাথায় চিন্তা করে আসছে এরকম বলবে কেন, আউট অফ নোয়ার, আমি জানি না, আমার মাথায় চিন্তা আসছে এরকম বলবে কেন। তারপরে ওটা ঘাটাঘাটি করে ফুল ফুটেজটা বাইর করছি। হ্যাঁ, ফুল ফুটেজটা বাইর করার পরে তখন হচ্ছে 10 না 12 মিনিট একটা ক্লিপ ছিল। ওকে তখন পুরো প্রশ্নটা জিজ্ঞেস করেছে আপনি বিয়ের পরকালে বিশ্বাস করেন, বিয়ের পরের কালটাতে, মানে বিয়ের পরের কালে বিশ্বাস করেন কিনা। সে বলছে যে আমি এটা দেখি না, আমি কেন বিশ্বাস করবো? डायरेक्ट स्टोरी जज्बा बदल गई, जिंदगी बदल गई। তো আমি এরপর হইতেছে ঠিক আছে, ওর অভিনয় ভালো, ডিরেক্টর আন্ডারে পড়া নাই সেজন্য ভালো অভিনয় হয় না, বাট ওর আমি একটা অভিনয় দেখছি খুব ভালো হয়েছে। ওর একটা আমি কাজ দেখছিলাম, ওটা ভালো হয়েছে, ও ভালো অভিনয় করছে, ওটা মনে নাই, কিন্তু সে ভালো অভিনয় করছে ওখানে, কারণ ওর ওই ডিরেক্টর ভালো ছিল, ওর থেকে ভালো অ্যাক্টিং বাইক করে আনতে পারছে। ইট ডিপেন্ড করে যে আসলে হুমায়ুন ফরিদি কথা বলছে, ডিরেক্টর যদি আমাকে বলে একটু কাটিতে আমি সাড়ে দেবো, কেন করবো? ওর দায়িত্ব হচ্ছে আমার থেকে বেটারটা বাইক করে আনা, তো অন্য ডিরেক্টর ওর দিয়ে ভালো বাইক করে আনা নাই, ডিরেক্টর নিজেও ভালো না, ওর দিয়ে ভালো বাইক করে আনা। ও যখন ভালো ডিরেক্টরের সাথে কাজ করছে তখন দেখে যে আসলে কত ভালো সে কাজ করছে। আর নামটা মনে নেই, আমি একবার দেখতেছিলাম, ও ছিল, তারপরে ইয়া ছিল, এই তাসনিয়া ফারিন ছিল, তারপর আরো কে কে জানি ছিল, মনে নাই, বাট ওটা গল্পটা সুন্দর। মানে হচ্ছে যে একটা জঙ্গি অ্যাটাক কাহিনী নিয়ে দেখাইতেছিল প্রোগ্রামটা, একটা হাসপাতালে জঙ্গি অ্যাটাক হবে ওইটা নিয়ে একটা কাহিনী দেখাইতেছিল। তো সেটা ওর ক্যারেক্টার ছিল একটা বদমাইশ মেয়ের, ওর ফ্যামিলিটা একটু ডিস্টার্ব ফ্যামিলি, ওর বাবা সম্ভবত সেকেন্ড ম্যারেজ করে, ওই ফ্যামিলিতে সে থাকে, তো এখন ওই মায়ের সাথে মনে বনিমন আমার এক্স্যাক্টলি মনে নেই। তো ওইখানে যেহেতু ব্রোকেন ফ্যামিলি, তো এইখানের বাচ্চাগুলো ডিস্টার্ব হয়, হ্যাঁ, ইনডিসিপ্লিনারি লাইফ দিকে বেশি চলে যায়। ওই ঘটনাটা ওর ক্যারেক্টার থেকে এনে দেখাচ্ছিল, অনেকগুলো কাহিনীকে ওখানে ডটগুলো মিলাচ্ছিল। তো আমি জাস্ট যেহেতু ওরে নিয়ে বলতেছি সেজন্য ওটা বলতেছি। তো যাই হোক, তো এতক্ষণ অনেক কিছু বললাম, বাট স্টিল ওই আমার আর্গুমেন্টটা ওই জায়গাতে এখনো রয়ে গেছে যে অ্যাকচুয়ালি মানুষ দেখায় আর কি যে উই কেয়ার অ্যাবাউট ইউ, বাট রিয়েল লাইফ প্র্যাকটিসটা নাই, তো আমার থেকে ওই যে বললাম আমার মনের খুব কষ্ট থেকে আমি এনে করছি। আমি গতকালকে কাকে জানি কোয়েশ্চেন আনসার করছি, বাংলাদেশের ব্যবসায়ীরা কেন এই প্রোডাক্টটা রাখতেছে, সেল কেন করতেছে? ওরাও তো বুঝতে হবে যে ওইখানে মানুষ মরতেছে, তাও এই প্রোডাক্টটা
মানে দোকান টু দোকান আমি গেলে, এই যে আমি একজন মেহমান আসছিল, আমি মানে বলতেছি মানে একটা স্পেসিফিক যেটা এখন প্যালেস্টাইনকে সাপোর্ট করে ওইটাকেই খুঁজতেছিলাম। তো না এখানে ভুল কনসেপ্ট আছে, মানে যেটা কথিত আর কি বাংলাদেশি প্রোডাক্টই, তো হ্যাঁ ওইটাই। এইখানকার সবাই কোক বানানোর ফর্মুলা হয়তো আলাদা, বেভারেজ ড্রিঙ্ক বানানোর ফর্মুলা আলাদা, বাট যেটা আমি জানি, যেটা আমার কাছে তথ্য আছে, সেই তথ্য অনুযায়ী হচ্ছে যে বাংলাদেশে এই র ম্যাটেরিয়ালটা কোকা কোলার আন্ডারে হচ্ছে ইম্পোর্ট করা হয় এবং বাকিরা ওদের থেকে কিনে, আচ্ছা লাইক সিগারেটের মতো, তাই না? জেটিআই মনে হয় বাংলাদেশে এখন সব কোম্পানিগুলোর কাছে হচ্ছে তামাক বিক্রি করে, তারা তাদের নিজেদের ফর্মুলা সিগারেট বিক্রি করতেছে, ঠিক আছে? তো তুমি তো ইনিশিয়ালি ওকে টাকা দিয়ে ফেলতেছো, তোমার মানে বোতলের মধ্যে ফ্রি প্যালেস্টাইন এখান থেকে 1 টাকা করে যাবে, তুমি বহু আগে ইসরায়েলকে টাকা দিয়ে ফান্ডিং করে রাখছো। রুটে যাও না, রুটে গেলে তো তুমি আমাদের আসলে প্রত্যেকটা আমরা যে ঘরের মধ্যে যে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করি এগুলো আসলে আমাদের, তাহলে তো বয়কট করবি কোথায়? এই যে দোকানদাররা ব্যবসায়ীরা রাখতেছে, দোকানে যাইতে আমি ফার্স্টে ওটা কোয়ালিটি প্রোডাক্ট খুঁজতেছি আমি, আমার তো দেশীয় এতগুলো কোম্পানি আছে, সে তোমার কোয়ালিটি প্রোডাক্টের নামে যা তা করতেছে। কেন কি বলেন, আমরা কেয়া সাবান ইউজ করছি, যে তারপর কেয়া সাবান ইউজ করছি, কেয়া কোথায় কোয়ালিটি দিতে পারছে না, মার্কেটে থাকতে পারছে, যাই হোক, বাট একটা লং টার্ম পর্যন্ত তো লাস্ট করছে ভাই। আমি এখানে সার্ভিসটার সাথে এখানে তো সার্ভিস, এই জায়গায় আপনার সাথে আমি করি, কোয়ালিটি জিনিসটা খুব পরে বাংলাদেশের সাথে হয়েছে, ইন্ট্রোডিউস হয়েছে। আপনি 70-র আগে বা 80-র আগে চিন্তা করেন না, তখন আমরা কি প্রোডাক্ট ইউজ করতাম, আমরা কি লেস সবসময় বেশি ইউজ করতাম? না হ্যাঁ ঠিক আছে, বর্তমান বাস্তবতা চিন্তা করে বলতে হবে তো। আমি একটা জিনিস বলি, শুধু আমাদের বাংলাদেশি কম্পারিজনের কথা বলি। আমার নানু একটা কথা বলতেছিল সেদিন আমাদের বাসায় এসে, উনি বলতেছিল যে আগে, মানে উনি তখন সম্ভবত আমার আম্মুরও ছোট, তখন বলতেছে আগে বাজার থেকে একটা পরোটা খাইলে কতটা মজা লাগতো, আর এখন একটা পরোটা মুখে দেওয়া যায় না, তাই না? এটা তো আর ইসরায়েলি প্রোডাক্ট না, এটা আমারও স্টিল মনে আছে যে আমি যদি 10-15 বছর আগে যে পরোটা টেস্ট পাইছিলাম, সে পরোটা টেস্ট এখন নাই। তো কেন নাই? বিকজ আমি পিপলকে সার্ভ করতে চাই না। এখানে বুঝতে হবে, তার মানে হচ্ছে যে আমার ইসরায়েলকে যদি আমার বিট করতে ইন্টেলেকচুয়াল ওয়ারফেয়ার, সেক্ষেত্রে মার্কেটের ক্ষেত্রে আমার এটাই আইডিয়া আসছে যে মার্কেটে কোয়ালিটি প্রোডাক্ট, মানে মুসলিম এন্ডের থেকে কোয়ালিটি প্রোডাক্ট আসতে হবে। বাংলাদেশে কোম্পানির অভাব আছে, বাট আমার কন্ডেন্স মিল্ক যে খাওয়ায় বিভিন্ন কোম্পানি, কন্ডেন্স মিল্ক যে খাওয়ায় পুরোটা কেমিক্যাল খাওয়ায় না? ও তো জেনে শুনে তার দেশের মানুষের কেমিক্যাল খাওয়াচ্ছে। কেন এই জায়গাতে প্রপার জিনিস খাওয়ানো যাইতে পারে না? না, আমার খরচ বেশি পড়বে, মার্কেটে আমার মাল কম বেচা হবে, এই হবে সে হবে, মানুষ ঘুরে ফিরে ইসরায়েলিটাই নেবে। বাট আমি যদি ওয়েস্টার্নরা যদি এটা পারে, ওদের থেকে যদি কিছু শেখার থাকে, কিভাবে কোয়ালিটি সার্ভিস দিতে হয় সেটা শেখা উচিত। বাট আমার বিলিভ যেটা, মানে ওরা এক জায়গায় জিহাদ করতেছে, আমাদের জিহাদের প্যাটার্ন হচ্ছে ডিফারেন্ট। আমরা ওভাবে চিন্তা করলে আমরা এসব না ভেঙে আমরা হচ্ছে, এই যে আমি আজকে ফেসবুকে দেখছি যে ওই আপনি তো আমাকে পাঠাইছেন, ওই যে ইউএস এমবাসিতে ওদের যে ফাউন্টেন আছে, ওই ফাউন্টেনের মধ্যে ওরা কি হচ্ছে রেড কালার দিয়ে দিছে, যে আসলে ইসরায়েল প্যালেস্টাইনিয়ানদের রক্ত, ইউএস এমবাসিতে প্যালেস্টাইনিয়ানদের রক্ত নিজের বডি পেইন্ট করে ওখানে এমনি পড়ে আছে। মানে এটা প্রোটেস্ট, মানে বুঝছে তুমিও এটাকে সাপোর্ট করতেছো, তোমার এই এমবাসিটার মধ্যেও রক্তের সাথে জড়িত। তারপরে ওনার নাম সিনওয়ারি না, যে সোফায় ইসরায়েল আর্মি যে ওনাকে মারি ফেলে, যে সোফাতে বসে এক হাত উড়ে গেছে, পুরো নামটা কি ইয়াহিয়া সিনওয়ারি মনে? আমার নাম এরকমই কিছু, ভুল বলে থাকলে এটা সরি বাট কারেক্ট করে দিস। ও যে পরবর্তীতে উনি মারা যাওয়ার পর পুরা মানে বিভিন্ন জায়গায় যে প্রোটেস্ট হয়েছে, তখন সোফাটা আইকনিক সোফা হয়ে গেছে। তো দিস ইজ কল্ড প্রোটেস্ট। মন চাইলে আমি ফ্রাই গাইসকে ভাঙিয়ে দিলাম, না সরি আমার সাথে ঢিল মারতে ভুল হয়েছিল। তুই ঢিলটা ছুড়লি কেন? তুই ঢিল মারতে না জানো ছুড়লি কেন? তোর তো আমি অলিম্পিকে পাঠাবো না, তুই বালা মারা শুদ্ধ মার। তো এই আমার কথা, এটা সবারই একটা পার্সোনাল সাইড থেকে জিহাদ আছে। আমাদের জিহাদ হচ্ছে আমরা কিভাবে এই জিনিসগুলোকে সমর্থন করা থেকে দূরে থাকবো। যেমন মনে করেন আমি পণ করতেছি যে আমি অবভিয়াসলি বাংলাদেশের যে পুরান প্রোডাক্টগুলো, কারণ ওগুলোর প্রতি একটা অ্যাসিওরেন্স আছে যে না ওগুলো অ্যাটলিস্ট জেনুইন, বাংলাদেশের জেনুইন প্রোডাক্ট। বাট গোস ফর দ্য রুট, এটা বলবো স্টিল একটু তো রিসার্চ করা উচিত ভাই। ওই জন্য তো রিসার্চ করে যেতে হবে যে আমি আসলে রুট বললাম তো, আমার ওখানে লেখা আছে স্টিকারের মধ্যে ফ্রি প্যালেস্টাইন, কিন্তু আমি আগে কাঁচামাল কিনে রাখছি কোকা কোলা থেকে। আমরা বেভারেজ খাওয়া বন্ধ করে দিই, এই তো সবচেয়ে হেলদি প্ল্যান এটা।
ফ্রাইড রাইস খাওয়াই বন্ধ করে সবচেয়ে হেলদি প্ল্যান এটা। তুমি দরকার হইলে পিজা হাটের পিজা খেতে হবে কেন, তুমি হইতেছে যে ওই টার্কিশরা পিজা বানাচ্ছে না এই আগ্রাবাদ মোড়ে, এখানে পিজ্জারিয়া নামের একটা দোকান আছে, ডমিনো, না না পিজ্জারিয়া, এই যে কার্ট ফুড কার্ট, আচ্ছা যা হোক পিজ্জা বানায়, ওইটা খাবেন? তো ব্যাপারটা হচ্ছে পিজা হাটেরটাই কেন খেতে হবে? পিজ্জা খাইতেই হবে কেন? বাতাস না আচ্ছা না না ভাই, তুই তো মানুষকে এভাবে রেস্ট্রিক্ট করে দিও, তুই কিম জং উনের মতো হয়ে যাবে। সরি, তোমার কিম জং উনের মতো হয়ে যাবে, 17টা হেয়ার কাটার বেশি হেয়ার কাট এখানে হবে না। তোরে এটা কাট দিতে হবে, এটা দিতে পারছিস না, তুই তো ওটা করতেছিস, এটার জায়গায় ওর টেস্ট হচ্ছে সেটা খাবে, খাক না। তার মানে তোমার সোর্সটাকে তুমি চেঞ্জ করো, মার্কেটে আরেকটা প্লেয়ারকে তুমি জায়গা দাও। আসলে বাংলাদেশে যে বলো না সিন্ডিকেট ভাঙা যায় না, কেন ভাঙা যায়? ভাঙতে হলে তোমাকে এখানে নতুন প্লেয়ার আনতে হবে। আগে তো নিজেরই করতে হবে ভাই, ব্যক্তি সংস্কার ছাড়া কোনো সংস্কার না। ও আজকে আমার মনে একটা কথা বলতেছিলাম যে দুনিয়াতে বাংলাদেশের হয়তো সমস্ত কিছু সংস্কার হওয়া সম্ভব, একটা বিভাগ ছাড়া, আবহাওয়া অধিদপ্তর। কালকে দেখলাম বলছে 13 দিন টানা বৃষ্টি হচ্ছে, নাকি বৃষ্টিই নেই। আজকে সকালে হইছে, আরে এটা তো খুবই লিটেল, বলছে টানা বৃষ্টি। আচ্ছা টানা বৃষ্টি না, টানা বৃষ্টি না, গরম লাগতেছে প্রচুর। জুম্মার নামাজের সময় দেখি যে পিঠ ফাটিয়ে দেখা গরমের মধ্যে, বাতাস ছিল সকালে, এমনি হুট করে গরমটা পড়া শুরু করছে। যে সংস্কার হলে কি হবে, কি হয়েছে বদলে দিছে। কমান্ডো মুভি একটা আছে, আর্নল্ড শ্বাসনেগার, এইভাবে ধরে, মানে ফার্স্টে ওকে প্রমিস করে যে তোকে আমি হচ্ছে যে সবার লাস্টে মারবো, কারণ তুই আমার ফেভারিট। এখন আর্নল্ড শ্বাসনেগার সর্বপ্রথম ইতারাই মারে, তো তখন ইতা মারার আগে মানে ইয়া থেকে ফালা দিবে আর কি, পাহাড়ের উপর থেকে ফালা দিবে, তখন ইতে আর্নল্ড শ্বাসনেগার ভিলেনটাকে বলে মানে রিমেম্বার সালি when I told you I'm going to kill you last, ইতে তখন মানে খুশি হয়ে যায় যে হ্যাঁ না তুই তো আমাকে প্রমিস করছিস তুই আমাকে লাস্টে মারবি, তখন বলা যায় I lied, এটা হচ্ছে পুরোটা এরকম আর কি, I lied। ওই এটা কে একজন জানি মিমটা বানাইছে, ওখানে আর্নল্ড শ্বাসনেগারের জায়গায় হচ্ছে আবহাওয়া অধিদপ্তর, I lied, আর এখান দিয়ে হচ্ছে সাধারণ জনগণ। এখন ফাইজার কাজ করে নাই। ওকে ভাই, আমরা আসলে শেষ করে দিব আজকে। শেষ করার জন্য আমি আগে দুইটা কথা আবারও বলতে চাইতেছি, সেটা হচ্ছে যে আমার বন্ধু মিন আজকে শাউট আউট, সে পুরোটা দেখবে, প্লিজ আজকেরটাও দেখিস, ঠিক আছে? তো আজকের জন্য এতটুকুই, আমরা আশা করতেছি নেক্সট এপিসোডে কিছু ভালো জিনিস নিয়ে আসবো। হ্যাঁ অবশ্যই এই শর্টগুলো আপনারা যখন দেখতেছেন তার চাইতে অনেক আগে শুট করা হচ্ছে, মিনিমাম আধা মাস, 15 days to 20 days আগেই করা হচ্ছে শুট। সো আমি আবার এটাও অ্যানাউন্স করতে যাচ্ছি যে যদি কোনো মানে স্পেশাল এপিসোড দিতে হয় তখন আমরা হয়তো একদিনের মধ্যে শুট করে পরের দিনই হয়তো আপলোড দিয়ে দিতে পারি অন স্পেশাল ওকেশনস। যেমন সবচাইতে গুরুত্বপূর্ণ যেটা আপনারা অবভিয়াসলি জানেন, এটা নিয়ে হইতেই পারে যে ফিলিস্তিন আর ইসরায়েলের ব্যাপারটা এরকম আসবে। বাট আমরা চাই যে আমরা যত ডিলেই করি না কেন আমরা হচ্ছে কমন গ্রাউন্ড বা কারেন্ট সিনারিওর সাথে কিছুটা ক্লোজ রেখে আলোচনা করতে। তো ইনশাল্লাহ আমরা ভবিষ্যতেও যা আলোচনা করব আপনারা যখন দেখবেন তখন এর সাথেই খাপ খাওয়া বা মিলাই নিতে পারবেন। তো আজকের জন্য এতটুকুই, আর আমরা খুব শীঘ্রই আবার আসবো আরেকটা নতুন এপিসোড নিয়ে। টিল দেন স্টে হ্যাপি, স্টে বেস্ট।